হাই, আমরা এখন ফেসবুকে লাইভ আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওপেন ডিসকাশন অন চাইল্ড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। আর আমাদের সাথে আজকে রয়েছেন চন্দন বিশ্বাস স্যার, শাহিদুল স্যার, ঈশিতা ম্যাম, পৌলমী ম্যাম আর সুস্মিতা, তাই তো ঠিক বললাম নামটা? হ্যাঁ, সুস্মিতা ম্যাম। তো আমি ফার্স্টেই চন্দন স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আজকে আলোচনাটা শুরু করুন। স্যার, প্রথমে একটু নিজের সম্পর্কে বলুন, তারপর আলোচনাটা শুরু করুন। আচ্ছা, নমস্কার সবাইকে। এবং আমি চন্দন বিশ্বাস, মাস্টার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট অ্যান্ড ডাইরেক্টর অফ রাইস স্পিচ অ্যান্ড হিয়ারিং রিহ্যাবিলিটেশন সেন্টার। তো আজকে আমরা এই লাইভ সেশনটা শুরু করেছি এটার জন্য যে আমাদের যে বাচ্চারা যারা রয়েছে, যারা চাইল্ড রয়েছে, তাদের যে ভাষা শেখার যে জনিত যে সমস্যাগুলো যারা প্রত্যেকদিন আমরা ফেস করছি, সেই নিয়ে কিভাবে এর ম্যানেজমেন্ট এবং কিভাবে এর ইন্টারভেনশন, কি কি এখন এই মুহূর্তে আমাদের কাছে পদ্ধতিগত সুবিধা রয়েছে এবং কি কি জায়গায় করলে আরো ভালো করে তারা উন্নতি করতে পারবে, সেই নিয়ে আমরা আজকে সবার সাথে ডিসকাশন করব। তো আমি প্রথমেই চলে যাব শহীদুল দা, আমাদের সিনিয়র অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। শহীদুল্লাহকে আমি একটুখানি আমাদের ইন্ট্রোডাকশন গুলো যদি একটুখানি বিস্তারিত ভাবে বলেন যে চাইল্ড ল্যাঙ্গুয়েজে আমরা কিভাবে কি ধরনের কাজ করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শাহিদুল আরেফিন, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। চাইল্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা এবং স্পিচ, এই দুটোকে আমাদের আলাদা করে বুঝতে হবে যে আমরা কোনটাকে স্পিচ বলি এবং কোনটাকে ল্যাঙ্গুয়েজ বলছি, দুটো কিন্তু এক নয়। আমরা ম্যাক্সিমাম অনেক সময় দেখা যায় যে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই যে আমরা সবসময় সব কিছুকেই বলি যে স্পিচের মধ্যে দিয়ে ভাবি, কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে যেটাকে অ্যাকচুয়ালি ভাষা বলা হয়। সেটাকে আমি যদি একটু লেম্যান টার্মে বোঝাতে যাই, তাহলে আমি এইভাবে বোঝাতে পারি যে আমরা যদি একটা জলকে দেখে আমি বাংলাতে জল বলছি, হিন্দিতে সেটাকে আমরা পানি বলি, ইংলিশে সেটাকে আমরা ওয়াটার বলি, তামিলে আমরা সেটাকে তান্নি বলি। তো অবজেক্টটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে জল। বাট এই যে বাংলাতে জল, হিন্দিতে পানি, ইংলিশে ওয়াটার, এবং আমরা যদি কোনো একজন কেমিস্ট্রির টিচারকে জিজ্ঞেস করি ওই জলটা দেখে, উনি বলবেন এটা তো H2O। আমরা যদি কোনো একজন ফিজিক্সের টিচারকে দেখাই, জিজ্ঞেস করি এটা কি, তাহলে উনি বলবেন যে এটা তো হচ্ছে একটা কালারলেস, শেপলেস, ওডারলেস একটা লিকুইড। তার মানে এই যে একটা অবজেক্ট, এই অবজেক্টকে আমরা যে আলাদা আলাদা সিম্বলে চিনে রাখি, সিম্বল দিয়ে এটাকে আইডেন্টিফাই করি, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেট অফ আরবিট্রারি সিম্বল, এটাকে আমরা সিম্বল বলছি। এবং এটা কি হয়, এই সেট অফ আরবিট্রারি সিম্বল কিছু রুলস ফলো করবে। মানে আমি স্কুলে যাচ্ছি, এটা যেমন বাংলাতে, ইংলিশে হলে কি হবে, আই অ্যাম গোয়িং টু স্কুল। তো এই যে বাংলার যে রুলস এবং ইংলিশের যে রুলস, এই দুটো রুলস কিন্তু আলাদা। এবং কি হবে, একটা মিনিং কনভে করবে। মানে তাহলে কি হলো, তিনটে জিনিস হলো, সেট অফ আরবিট্রারি সিম্বল which follows certain rules and convey some meaning। যেমন অনেক সময় দেখা যায় যে আমার ওই আরবিট্রারি সিম্বল ইউজ করতে কোনো সমস্যা হয়নি, রুলস ইউজ করতেও কোনো সমস্যা হয়নি, কিন্তু সেটা প্রপার মিনিং দিচ্ছে না, তাহলেও ল্যাঙ্গুয়েজ প্রবলেম আমরা বলবো। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে যদি আমি কেউ যদি বলে যে সুইচ অন দ্য ফ্যান, তাহলে এটা কি হচ্ছে, এটা মিনিংফুল। যদি আমি সেই জায়গায় বলি সুইচ অন দ্য টেবিল, তাহলে কি হচ্ছে, এখানে আরবিট্রারি সিম্বল ওয়াইজ কোনো সমস্যা নেই, এটা রুলস, ইংলিশে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কোনো প্রবলেম নেই, কিন্তু মিনিংয়ের জায়গায় এখানে প্রবলেম হচ্ছে। তো এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। স্পিচ হচ্ছে আমি সেটা যেটাই বলি, আমি কোনো কথা সেটা মিনিংফুল হোক বা মিনিংলেস হোক, সেটা কিন্তু স্পিচ। তো চাইল্ড ল্যাঙ্গুয়েজ বলতে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে চাইল্ড ল্যাঙ্গুয়েজ বা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে এটা সেট অফ আরবিট্রারি সিম্বল আমার মধ্যে প্রপারলি আছে কিনা,
সেটা প্রপারলি রুলস এবং রেগুলেশন ফলো করছে কিনা, এবং তারপরে সেটা প্রপারলি মিনিংফুল হচ্ছে কিনা। বাচ্চাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ এই কারণে, নর্মালি বাচ্চারা বা আমরা যখন জন্মের পর যে ভাষা ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিখি সেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিং নয়, আমরা কিন্তু শিখি না। এক্ষেত্রে কি হয়, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হচ্ছে রিফ্লেক্সিভ একটা জিনিস, এটা হচ্ছে ইনভলন্টারিলি হয়। আর লার্নিং হচ্ছে রিফ্লেক্সিভ নয়, এটা হচ্ছে ভলেন্টারিলি একটা মেকানিজম। মানে সেটা হচ্ছে আমি ইচ্ছা করে শিখছি পুরো, কিন্তু যখন অ্যাকুইজিশন হয় সেটা কিন্তু আমাদের অজান্তেই আমরা একটা ল্যাঙ্গুয়েজকে শিখতে থাকি। তো এই কারণে এটা গুরুত্বপূর্ণ যে বাচ্চাদের এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এটার হচ্ছে একটা সবথেকে মেন টাইম, সবথেকে ক্রিটিক্যাল টাইম, সেটা হচ্ছে ফার্স্ট 3 ইয়ার্স অফ লাইফ। তো তার জন্য এটা গুরুত্ব সব থেকে বেশি। এবং এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এই টাইমের মধ্যে যদি প্রপারলি না হয় তাহলে কি হবে যে ওই প্রপারলি একটা বাচ্চা ল্যাঙ্গুয়েজ শিখতে সমস্যা হবে। এবং শিখতে সমস্যা হলে সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন পয়েন্টে হতে পারে। বিভিন্ন পয়েন্টে মানে ল্যাঙ্গুয়েজের বিভিন্ন পার্ট আছে, যেমন হচ্ছে যে আমরা এটাকে খুব গ্রসলি 3 ভাগে ভাগ করি, যে কন্টেন্ট, ফর্ম অ্যান্ড ইউজ। আমি জাস্ট অল্প টাইম নিচ্ছি। সেটা হচ্ছে যে কন্টেন্ট মানে ধরুন আমি বাজার করতে বেরিয়েছি, তো বাজার করতে যাওয়ার আগে আমি একটা লিস্ট নিশ্চয়ই বানিয়ে নিয়ে যাব যে আমাকে কোন কোন জিনিস বাজার থেকে কিনতে হবে। আমি যখন বাজারে গিয়ে ওই লিস্ট অনুযায়ী জিনিসগুলো কিনবো, সেগুলো হচ্ছে কন্টেন্ট। তো ল্যাঙ্গুয়েজেরও এরকম কিছু কন্টেন্ট থাকে। এবং তারপরে কি হয়, তারপরে হচ্ছে যে আমি এবার ওই বাজার করে ব্যাগে করে জিনিসগুলো বাড়িতে নিয়ে এলাম। এবার বাড়িতে নিয়ে আসার পর আমি নিশ্চয়ই চালকে ফ্রিজে রাখবো না, দুধকে বাইরে রাখবো না। আমি কি করবো, ডিম, দুধ যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রাখবো, যেগুলো বাইরে রাখার এবং পার্টিকুলার যে যে জায়গায় রাখা সেগুলো সেই সেই জায়গায় রাখবো। সেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের ফর্ম। এবং তারপরে কি, তারপরে যখন যেটা দরকার হবে আমরা কিন্তু তখন সেটা সেখান থেকে বের করে আমরা প্রপারলি ইউটিলাইজ করব। এটা হচ্ছে ইউজ। তো ল্যাঙ্গুয়েজেরও এরকম 3টে পার্ট থাকে, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে ফর্ম এবং একটা হচ্ছে ইউজ। এই কন্টেন্টের মধ্যে এবার আমি যদি আমাদের সাবজেক্টে ঢুকি, তাহলে কন্টেন্টের মধ্যে কি থাকে, ফোনোলজি, মরফোলজি, সেমান্টিক্স থাকে, সিনট্যাক্স থাকে, আর ইউজ হচ্ছে প্র্যাগম্যাটিক্স থাকে। এবার এই জিনিসটা এতটাই সহজ নয় যে আমরা এখন একটা বাচ্চা কথা বলছে না, মানে কোনো ডিলেড স্পিচ বা কোনো সমস্যা হচ্ছে, তো যে কোনো কারোর কাছে আমরা গেলাম বা যে কোনো কারোর কাছে আমরা জিজ্ঞেস করলাম এবং সে হয়তো বলে দিল না না এটা এরকম না, এরকম ওর তো খুব সামান্য সমস্যা, কিছুদিন পর আপনি একটু ওয়েট করুন ঠিক হয়ে যাবে। আবার এমন হতে পারে কেউ বললো যে না এরকম সমস্যা আপনি এইভাবে করুন। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম জিনিস নয়, এটা একটা পিওরলি সায়েন্স, একটা প্রপার মেকানিজম, প্রপার সায়েন্টিফিক ওয়ে আছে। এবং এই যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের প্যাটার্ন, সেটাও একটা সায়েন্টিফিক ওয়েতে হয়। তো এই জিনিসগুলো যদি প্রপারলি জানতে হয় তাহলে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজটাকে আরও অনেক বেশি ভালো করে জানতে হবে। এবং কোনো সমস্যা হলে, কোনো বাচ্চার সমস্যা হলে এই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা খুব ভালো করে কাজ করেন, যারা জানেন, তার সঙ্গে কমিউনিকেট করা বা কনসাল্ট করা দরকার। চন্দন, হ্যাঁ, থ্যাংক খুব ইউ সো মাচ স্যার। সুন্দরভাবে। আচ্ছা, হ্যাঁ বলুন, আপনি বলুন। চন্দন স্যারের কাছে এখন চলে যাচ্ছি। স্যার যদি এই বিষয়টা নিয়ে আরেকটু বলেন। আর আমাদের মধ্যে আগে একটা কোশ্চেন ছিল, আমি সেই কোশ্চেনটা একটু ততক্ষণ খুঁজে বার করি, আপনি টপিকটা কন্টিনিউ রাখুন। তো শহীদুল দা সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপনা করলেন এবং আমাদের সামনে বললেন যে ল্যাঙ্গুয়েজ কি, কমিউনিকেশন কি এবং স্পিচ কি। তো আমি বেসিক যেটা একদম সোজা ভাষায় আমি বলছি, ল্যাঙ্গুয়েজ এর দুখানা এরিয়াস থাকে। একটা এরিয়ার নাম হচ্ছে ভার্নিকালস এরিয়া, আর একটা এরিয়ার নাম হচ্ছে ব্রোকাস এরিয়া। একটু অ্যানাটমিক্যাল সাইডটা বলি, তার ভিতর দিয়ে একটা কানেকশন কাজ করে যেটার নাম হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাস। তো এই কানেকশন গুলো কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজকে বলার শক্তি এবং বোঝার জায়গাটাকে কিন্তু নির্ধারণ করে। এবারে ভার্নিক যে এরিয়াটা আছে সেইটা হচ্ছে আমাদের বোঝার, ল্যাঙ্গুয়েজ যে বোঝার জায়গার জন্য রেসপন্সিবল, এবং বলার জন্য যেটা রেসপন্সিবল হয় সেটার নাম হচ্ছে ব্রোকাস এরিয়া। তো অনেক দেখা গেছে এই দুটো এরিয়ায়
যদি কানেকশনের কোনো প্রবলেম ঘটে বা এরিয়াস কোনো যদি ড্যামেজ হয়, তাহলে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজে সমস্যা হয়। এইবারে ল্যাঙ্গুয়েজে যে সমস্যা আর স্পিচে যে সমস্যা, দুটো কিন্তু আলাদা। মানে ভাষাগত সমস্যা এবং স্পিচের সমস্যা। স্পিচ যেটা হচ্ছে আমরা যেটা মুখ দিয়ে উচ্চারণ করছি, এই যে আওয়াজটা পা বা, আর আমার এইখানে যেটা স্টোর আছে, যেটা মিনিং, এই যে আমাদের শহীদুল স্যার যেটা বললেন আর কি, যে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ বি মিনিংফুল, মানে এটা একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করতে পারে। মানে একটা জলকে হিন্দিতে পানি বলে, ইংলিশে ওয়াটার বলে, বাংলায় জল বলছি, কিন্তু ওই বস্তুটা একই থাকছে, কিন্তু আলাদা আলাদা নামে প্রকাশ করছে, মানে একটা সিম্বলকে আমরা রিপ্রেজেন্ট করছি। এবারে কিন্তু আমাদের এটা জানতে হবে যে ল্যাঙ্গুয়েজটা আমরা কিসের জন্য, অনলি হিউম্যান বিংস, আমি এটা বারবারই বলি, যে এই স্পেসিসের ভিতরে এই ভাষার ব্যবহারটা করতে পারে। আদার্স কিন্তু কোনো স্পেসিস এর ভিতরে নেই। আহ, এটা এই কারণেই আমাদের বলে যে হায়ার ইন্টেলিজেন্স আমরা এই ডিউ টু ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজ আর থট, এই যে চিন্তা, ছোটবেলায় আলাদা থাকে, কিন্তু যত ওই 2 বছরের নাগাদ ল্যাঙ্গুয়েজ কিন্তু থটসের সঙ্গে পুরো মার্জ করে যায়। তো আমি কিন্তু ভাষা ছাড়া কোনো কিছু চিন্তার বিচার করতে পারবো না, আর চিন্তা ছাড়া কিন্তু ভাষার উৎপত্তি হয়ে যাবে না তা কিছু। এবার কমিউনিকেশনের যে মোডালিটিস গুলো আছে, কমিউনিকেশনটাকে, যেটা আমি কোনো মেসেজ দিচ্ছি, আরেকজন সেই মেসেজটাকে বুঝতে পেরে তার একটা ফিডব্যাক দিচ্ছে, এটাকে আমরা একটা কমিউনিকেশন বলি। তো কমিউনিকেশনের একটা মাধ্যম হচ্ছে ভাষা, কমিউনিকেশনের একটা মাধ্যম ভাষা। এবার এই যে ভাষাটা, সেটা কিন্তু অন্য মাধ্যম দিয়েও আমরা এটাকে কমিউনিকেট করতে পারি। যেরকম কেউ রিটেন ফর্মে কমিউনিকেট করতে পারছে, তো লেখার মাধ্যমে নিজেকে এক্সপ্রেস করতে পারছে, বলার মাধ্যমে যখন আমরা এটা এক্সপ্রেস করছি, তখন এটা হচ্ছে ভার্বাল ল্যাঙ্গুয়েজ। আমরা যদি এটাকে থ্রু জেস্টার যদি ইউজ করি, বা সাইন দিয়ে যদি ইউজ করি, তাহলে এটা সাইন ল্যাঙ্গুয়েজ। জেস্টার যদি ব্যবহার করি, তাহলে এটা জেস্টারাল ল্যাঙ্গুয়েজ। তো এইভাবে কিন্তু আমরা মোড অফ কমিউনিকেশনের জন্য আমরা ভাষাটাকে ব্যবহার করি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। স্পিচ, যেটা আমরা আর্টিকুলেটরি সিস্টেম দিয়ে যে সাউন্ডস গুলোকে উৎপন্ন করছি, সেটা হচ্ছে স্পিচ। মানে আমার যদি এখানে কোনো সমস্যা হয় আর্টিকুলেটরি অর্গানে এবং বলার তাতে সমস্যা আছে, সেটা হচ্ছে স্পিচ প্রবলেম। তো আমরা সবসময় বলি যে বাচ্চা স্পিচ আসছে না, স্পিচ আসছে না, স্পিচ আসছে না। তো আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে অ্যাকচুয়ালি স্পিচে প্রবলেম হচ্ছে না, ল্যাঙ্গুয়েজে প্রবলেম হচ্ছে। তাই ল্যাঙ্গুয়েজ ইন্টারভেনশনটা খুব জরুরি। তো এই বিষয়ে আমি সুমিত্রা দির কাছে চলে যাব। সুমিত্রা দি, আপনি আবার একটুখানি মডারেট যদি করেন। একটা কোশ্চেন আগে ছিল, হ্যাঁ, আমাদের যেটা পোস্টটা করা হয়েছিল যে আপনারা কোশ্চেন করুন, তো স্যার হয়তো কোশ্চেনটা দেখেছেন কিনা জানি না। আমাকে শোনা যাচ্ছে তো? আচ্ছা, কোশ্চেনটা ছিল, মাই হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন, হ্যাঁ, হ্যাঁ। পড়ছি, মাই কোশ্চেন অ্যাবাউট মাই 6 years old girl, ASD, she is verbal, can speak in sentence, can answer the most of the question asked to. Now she is unable to ask or frame a question properly. If you kindly help. আচ্ছা, এটা কি আমি অ্যান্সার চাইবো দেবেন? পৌলমী ম্যামের কাছে যাব? হ্যাঁ, 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 পৌলমী বলুক নিজের ইন্ট্রোডাকশন। আচ্ছা, ওকে ম্যাম, আনমিউট করুন। পৌলমী ম্যাম মিউট করা আছে। সবাইকে শুভ সন্ধ্যা। কিন্তু আমি স্পেসিফিক একটা এরকম ক্লিনিক্যাল কোয়েশ্চেনে যাওয়ার আগে আমার মনে হয় আরো কিছু টপিকস যেগুলো আমাদের মনে হয়েছে এই প্ল্যাটফর্মটা আমরা ইউজ করে তুলে ধরতে পারি পেরেন্টসদের সামনে, যাতে আমরা অ্যাওয়ারনেসটা বাড়াতে পারি। কাজে এটা খুব স্পেসিফিক একটা কোয়েশ্চেন, যেটার উত্তর আরো আমরা একটু ওয়েট করে নিই। এটার একটা ফর্মুলা হয়, মানে অটিজম বলে বা এসডি বা থেরাপি বা স্পিচ থেরাপি, যেটাই আমরা বলি না কেন, যে কোনো ইন্টারভেনশন, প্রত্যেকটাই একটা সাইন্টিফিক প্রসেস। এবার এটা আর সায়েন্স যখন, তার মানে সেটার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা আমরা বেসিক্যালি থেরাপিস্টরা যা করি সেটা হচ্ছে আমরা ফর্মুলাটা পেরেন্টকে বলি। এবার সেই ফর্মুলাতে এক্স বসাবে না এম বসাবে না এ বসাবে, সেটা কিন্তু সম্পূর্ণ পেরেন্টের উপরে ডিপেন্ড করছে। আমরা শুধু ফর্মুলাটা বলি, দ্যাটস ইট। এবার 2+2 4 আপনি করবেন, না আপনি 1+1+1+1 4 করবেন, না 3+1 4 করবেন, সেটা সম্পূর্ণ আপনার। আমি শুধু আপনাকে বোঝাবো যে এই পাশের আর এই পাশেটা ইকুয়াল করতে কি করতে হয়, দ্যাটস ইট। এটা শুধু আমাদের কাজ। আমি যদি স্পেসিফিক সেই কোয়েশ্চেনটা যেটা নিয়ে কথা বলা, এটা
আমি চাইছিলাম আরো কিছু কোয়েশ্চেন, যে কারণে এটা খুব কমন একটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেন ফ্রেম করতে পারছে না, এমনি সেন্টেন্সে কথা বলছে, কোয়েশ্চেন ফ্রেম করতে পারছে, এটা খুব কমন একটা কোয়েরি। তো আমরা যদি একটু ওয়েট করে যাই, আমার মনে হয় যদি এটাকে আমরা একটু হোল্ডে রাখি, ডেফিনেটলি আই উইল কাম ব্যাক টু দিস কোয়েশ্চেন বিকজ ইট হ্যাজ এ কমন অ্যান্সার। এবার এটা একটু ওয়েট করে যদি আমরা দেখি যে কোয়েশ্চেন এরকম সেম আসছে নাকি, চন্দনদা কি করব আমি, নাকি এটা অ্যান্সার করে দেব? সবাইকে রেকর্ডে পরে দেখে নেবে কোশ্চেনটার হ্যাঁ, কোশ্চেনটার অ্যান্সারটা করে দিলে ভালো হয়, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি। হ্যাঁ, তো অ্যান্সারটা করে দিলে ভালো হয়। ঠিক আছে। তো আমি আমি না কিছু কমন নোশনস বলছি, কমন আইডিয়াস। এটা নট অনলি ফিট টু দ্যাট পার্টিকুলার child we are talking about, it fits to many of the children that we are encountering here. এখানে এরকম অনেক বাচ্চার সাথে হয়তো ফর্মুলাটা খাটবেন। তো আমি এক্সপেক্ট করছি সেই পেরেন্টরা যারা শুনছেন তারা যদি সেম প্রবলেমটা ফেস করছে, যে সেন্টেন্স বাচ্চা বলছে অথচ কোয়েশ্চেন ফর্ম করতে পারছে না, বা কোয়েশ্চেন বলতে পারছে না, বা কোয়েশ্চেন আমি যদি করি তাহলে সেটার অ্যান্সার দিতে পারছে না। এখানে দু তিনটে খুব মানে কি ওয়ার্ডস আছে, সেগুলো যদি আমরা একটু ফলো করি বাচ্চা মানে ল্যাঙ্গুয়েজ যখন আমরা ইন্টারভেনশন শুরু করছি তখন থেকে, আমার মনে হয় তাহলে এটা বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়ায় না। ফার্স্ট কথা হচ্ছে প্যারালাল টক, যেটা ভীষণ বড় একটা প্রবলেম ফর দ্য পেরেন্টস টু কন্টিনিউ। কারণ আমি দিনের পর দিন থেরাপি দেওয়ার পরেও পেরেন্টদেরকে ট্রেন করে ওঠা, বিকজ এটা পেরেন্টদের দোষ নয়, এটা আমাদেরকেও ফার্স্ট ইয়ার থেকে ক্লাসে শেখানো হয়েছে যে প্যারালাল টক করে কিভাবে কথা বলতে হবে, তারপরে হয়তো গিয়ে আমরা ফোর্থ ইয়ারে সেটা অ্যাপ্লাই করতে পেরেছি কনসিস্টেন্টলি। সো ইট টেকস আ লট অফ টাইম, উই আন্ডারস্ট্যান্ড, কিন্তু প্যারালাল টক ইজ আ ম্যাজিক। প্যারালাল টকে যদি বাচ্চার সাথে কথা বলেন, আজকেই আমার একটা পেরেন্টের সাথে কথা হচ্ছিল, অনলাইনে সেশন নিচ্ছিলাম, উনার সমস্যা ছিল যে বাচ্চাটি যখন উনাকে উঠতে বলছে তখন মাঝে মাঝে বলছে উঠি, মাঝে মাঝে বলছে উঠবো, মাঝে মাঝে বলছে উঠে পড়ো। এবার সবগুলো ল্যাঙ্গুয়েজ ফর্ম, সবগুলো গ্রামার সে লাগাচ্ছে, যেটা যখন ওর মনে পড়ছে লাগাচ্ছে। তার মানে উনি যখন বাচ্চাটার সাথে কথা বলেছে তখন সে প্যারালাল টকটা কনসিস্টেন্টলি ছিল না। হোয়াট ইজ প্যারালাল টক? প্যারালাল টক মানে হচ্ছে বাচ্চার ভাষায় কথা বলা। বাচ্চা যে ভাষায় কথা বলে সেই ভাষায় আমি কথা বলবো। আমি ধরে নেব যে আমি বাচ্চার হয়ে কথা বলছি। এক্সাম্পল, সাপোজ আমি বাচ্চাকে যদি ভাত খেতে দিচ্ছি, এমন একটা পরিস্থিতি যেখানে আমি যদি কথাটা বলি, কি বলবো আমি বলবো যে ভাত খাবে, চেয়ারে বসো, ভাত দিচ্ছি। এটা হচ্ছে আমার ভার্সন। এটা যদি বাচ্চা বলে, বাচ্চার হয়ে যদি আমি বলি, আমি যদি প্যারালাল টক করি, আমি সেক্ষেত্রে কি বলবো? ভাত খাবো, চেয়ারে বসি, মা ভাত দিচ্ছে। দিস ইজ প্যারালাল টক। আমাদেরকে প্যারালাল টক করতে হবে। কেন করতে হবে? ল্যাঙ্গুয়েজ প্যারালাল টক করলে কি হয়, আলটিমেটলি যখন বাচ্চা ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে শিখতে শুরু করে, যখন সেন্টেন্সেস শুরু করে, দাদা বল খেলছে, আমি ভাত খাবো, 3 বছর ছোট ছোট সেন্টেন্সেস যখন বাচ্চা শিখতে শুরু করে, তখন এই গ্রামাটিক্যাল, এই যে শাহিদুল স্যার একটু আগে বলছিলেন সিনট্যাক্স বলে একটা কথা আছে, যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ আ ল্যাঙ্গুয়েজ, সেইটা বাচ্চাকে আমরা অলরেডি বাচ্চার মধ্যে আমরা ইনজেক্ট করেছি থ্রু প্যারালাল টক। কাজে ওইটাকে আবার নতুন করে আমাদেরকে সিনট্যাক্সটা বাচ্চাকে শেখাতে হয় না। সো প্যারালাল টক ইজ দ্য কি। আরেকটা জিনিস আছে, সরি, যেটার নাম হচ্ছে র্যাপিড প্রম্পটিং মেথড, যেটাকে বলা হয় আরপিএম। র্যাপিড প্রম্পটিং মেথড একটা ভীষণ এফেক্টিভ মেথড আর ভীষণ সিম্পল একটা মেথড। র্যাপিড প্রম্পটিং মেথড কি? এখানে আসে কোয়েশ্চেন অ্যান্সার্স এর কোয়েশ্চেনটা। এবার ফার্স্ট থেকে আমি প্যারালাল টকে কিন্তু বাচ্চাকে শুধু স্টেটমেন্টস দিচ্ছি, তখন কিন্তু আমাকে কোনো কোয়েশ্চেন করছি না যে ভাত খাবে, এটা জিজ্ঞেস করছি না। ডিরেক্টলি বলছি ভাত খাবো, ডিরেক্টলি বলছি দরজা বন্ধ করবো, ডিরেক্টলি বলছি জলের বোতলটা নিয়ে আসবো, ডিরেক্টলি বলছি এখানে বসবো, ডিরেক্টলি বলছি, স্টেটমেন্টস বলছি। আই এম নট গিভিং কোয়েশ্চেনস, আমি সেখানে প্রশ্ন করছি না। তারপরে যখন বাচ্চা রিপিট করতে শুরু করে, প্যারালাল টক দেখা যাচ্ছে যে বাচ্চা মা যা বলছে সেই স্টেটমেন্টস গুলো বাচ্চাও রিপিট করছে। এরকম স্টেটে যখন আসে তখন আমরা আরপিএম শুরু করতে পারি। আরপিএম মানে হচ্ছে তখন আমরা কোয়েশ্চেন দেবো। কোয়েশ্চেন কিভাবে দেবো? সাপোজ কোয়েশ্চেন হচ্ছে ভাত খাবে, সাপোজ এবার আমি কোয়েশ্চেনটা দিচ্ছি, এতদিন আমি বলেছি আমি ভাত খাবো, এবার আমি কোয়েশ্চেন দিচ্ছি যে তুমি ভাত খাবে। তো র্যাপিড প্রম্পটিং মেথড ইজ, কোয়েশ্চেন আমার কাছে আছে তুমি ভাত খাবে, আমার কাছে অ্যান্সার হচ্ছে হ্যাঁ আমি ভাত খাবো। আমার কাছে দুটো সেন্টেন্স আছে, তো মা বলছে
তুমি ভাত খাবে? হ্যাঁ আমি ভাত খাবো। মাই বলছে হ্যাঁ আমি ভাত খাবো। তারপরে মা আবার কোয়েশ্চেনটা রিপিট করছে, তুমি ভাত খাবে? হ্যাঁ। অ্যান্সারের শুরুটা অ্যাজ আ প্রম্পট মা দিয়ে দিচ্ছে, সো দ্যাট কোয়েশ্চেনটা রিপিট না হোক, বিকজ বাচ্চা অলরেডি জানে যে আমাকে প্যারালাল টক করতে হয়। সো দেয়ার আর হাই চান্সেস যে কোয়েশ্চেনটা সে রিপিট করে ফেলবে। সো আমাদেরকে কি করতে হয়, ফার্স্টে কোয়েশ্চেনটা বলতে হয়, অ্যান্সারটা বলতে হয়, আবার কোয়েশ্চেনটা বলে অ্যান্সারের শুরুটা ধরিয়ে দিতে হয় অ্যাজ আ প্রম্পট, অ্যাজ আ ক্লু, অ্যাজ আ হেল্প ফর দ্য চাইল্ড। দিস ইজ আরপিএম। এই দুটো জিনিস করলে আমার মতে, বা আমি এখন অব্দি যতটুকু আমার মানে মিনিমাম এক্সপিরিয়েন্স, তাতে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা অনেক মানে বড় হার্ডেল হয়ে যায় না বাচ্চার জন্য। সো প্যারালাল টক আর আরপিএম, দিস আর দ্য টু থিংস। আর যদি স্পিচের ক্ল্যারিটির ইস্যুস থাকে বা ওরালের কোনো ইস্যু থাকে, তাহলে যদি স্পিচ ক্লিয়ার না থাকে, কথা বলছে অথচ পরিষ্কার না, তাহলে সেটার সাথে ওর মতো এক্সারসাইজ অবশ্যই অ্যাড করতে হবে। চন্দন, থ্যাংক ইউ পৌলমী ম্যাম। আচ্ছা চন্দন স্যার, আমরা কি নেক্সট হ্যাঁ, কোশ্চেন হ্যাঁ, নেব না আপনি কোনো টপিকের ওপর ডিসকাস করবেন? কোশ্চেন নেব? হ্যাঁ, একটা কোশ্চেন যদি থাকে বলুন। হ্যাঁ আচ্ছা, কোশ্চেন আছে, আমি বলছি। বাবিল বক্সি কোশ্চেন করছেন, দোজ কিডস হু আর ইউজিং নিড বেসড ওয়ার্ডস অনলি from autism spectrum, will they able to speak in details or storytelling mode or participate in conversations in near future ever? What are real chances of it? স্যার আনসারটা কে দেবেন? এটা আমি বলে নিই, এটা আমার হাজবেন্ডই কোশ্চেনটা করেছেন। হ্যাঁ, আমি টাইটেলটা দেখে বুঝতে পেরেছি। ঠিক আছে, তো তো ঈশিতা ম্যামকে জিজ্ঞেস করছি তাহলে বলার জন্য। এটা ওর কোশ্চেন, আমার কোশ্চেন নয়, আমাকে বকাঝকা করবেন না। এটা একটা ফাদার হিসেবে, কনসার্ন ফাদার হিসেবে ও জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আমি বলছি। আমি বেসিক্যালি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিলাম। কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ শাহিদুল স্যার একটু আগে বললেন যে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, প্র্যাগম্যাটিক্স। তো আমরা সিনট্যাক্স, ফোনোলজি, সমস্ত কিছু, ইভেন ভোকাবুলারি, সিম্যান্টিক্স যদি ঠিক থাকে, তার সাথে ইউজটা কিভাবে করছি, সেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কি, আমরা যা কথা বলছি আমরা একটা বিহেভিয়ার রিপ্রেজেন্ট করছি। মানে একই জিনিস হয়তো শাহিদুল স্যার একভাবে বলছেন, পৌলমী ম্যাম একটু আগে একভাবে বললেন, আমি একভাবে বলছি, তো আমরা একটা বিহেভিয়ার রিপ্রেজেন্ট করছি। তো সেই ক্ষেত্রে রিয়েল চান্সেস ডিপেন্ড করছে। আবার আমি ভাইগটস্কি, চন্দন স্যার বলছিলেন, তো ভাইগটস্কি বলেছেন জোন অফ প্রক্সিমিটি, মানে আমার বাচ্চা কতটা রিয়েল চান্সেস, এটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়াল স্পেসিফিক অ্যাসেসমেন্টে। এবং সেইটা অনেক ক্ষেত্রে ইউজেসটা অনেকটাই করা যায়। যেমন যদি প্রপারলি প্র্যাগম্যাটিক্স, অনেক টেস্ট আছে, টেস্ট অফ প্র্যাগম্যাটিক চেকলিস্ট, তো এরকম টেস্ট করে যদি প্রপারলি প্র্যাগম্যাটিক্স ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট করা যায়, তাহলে কিন্তু বোঝা যাবে যে ওর রিয়েল চান্স কতটা। মানে এখানে যেহেতু আমি আমি মানে বাচ্চা আদার্স কিছু অ্যাসেস করতে পারছি না, তো কিছু চান্সেস তো ডেফিনেটলি আছে। আর যেটা ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা বলছি রেজিস্টার, যে একই কথা আমরা 6 জনে 6 রকম ভাবে বলছি, তো সেইটাও কিছুটা কিন্তু ডেভেলপ করতে পারে, অবশ্যই বেসড অন অ্যাসেসমেন্ট। মানে ওই জোন অফ প্রক্সিমিটিটা কোনো এক্সপার্টকে, কোনো কাউকে একটু অ্যাসেস করে নিতে হবে, তাহলে সেটা বোঝা যায়। আশা করি দিতে পেরেছি। আরো কোয়েশ্চেন থাকলে। অনেক ধন্যবাদ ম্যাম। আচ্ছা স্যার, কোশ্চেন কিন্তু এখন আসছে, আমি কি কোশ্চেন নেব? মানে বেশ দুটো অন্যরকমের কোশ্চেন আছে, আমি তাহলে কোশ্চেনটা নিচ্ছি। আচ্ছা, এখানে মৌসুমী মুখার্জি জিজ্ঞেস করেছেন রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ বিল্ডিং এর জন্য কি করব। আচ্ছা, ওনার দুটো কোশ্চেন আছে, আমি দুটো একসাথেই বলে দিচ্ছি। এক হচ্ছে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ বিল্ডিং এর জন্য কি করব, আর দুই হচ্ছে সাইন শেখালে কি স্পিচের প্রবলেম হয়। এই আনসারটা কাকে স্যার দেবেন না অন্য আর কোন স্যার ম্যাডাম দেবেন? চন্দন স্যার, আমি হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তো আমাকে? আমি অডিওটা মিউট করে রেখেছিলাম। তো হ্যাঁ,
আমি রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ বিল্ডিং এর জন্য কি করব এই জায়গাটা আমি জাস্ট একটুখানি বলে নিচ্ছি। তারপর সেকেন্ড পার্টটা আমি সুচিস্মিতা ম্যাডাম যে জানিয়ে আছে উনি ম্যাটারটা বলবে যে সাইন ল্যাঙ্গুয়েজ শেখালে বাচ্চার কোনো সমস্যা আসে কিনা। এবার বেসিক যে আমরা দুটো যে জিনিসটা আমি আগে বলেছিলাম যে আমাদের ল্যাঙ্গুয়েজে দুখানা এরিয়াজ আছে, একটা হচ্ছে ভার্নিক্স এরিয়া এবং একটার নাম হচ্ছে ব্রোকাস এরিয়া। এই ভার্নিক্স এরিয়াটা হচ্ছে রেসপন্সিবল ফর দ্য রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। তো একটা বাচ্চা 6 থেকে 8 মাস 10 মাসের ভিতরে কিন্তু সব জিনিসগুলোকে চিনতে শেখে এবং বাচ্চার ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং করতে শেখে। তো এইটা যখন আমরা ঠিক সময় মতো হয় না, কোনো কারণ ধরুন কোন চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের জন্য যে কোনো কারণে, তার জন্য আমাদেরকে একটা বিভিন্ন রকম নিয়ম রয়েছে, মেথডস রয়েছে। সেই মেথডস এর ভিতরে কিছু কিছু মেথডস আমি বলছি, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আগে আমাকে দেখতে হবে যে আমার বাচ্চার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কমিউনিকেশনের নিডটা কতটা আছে। ফার্স্ট, ও কমিউনিকেশনের নিড করছে কিনা, মানে নিজেকে এক্সপ্রেস করতে পারছে কিনা, মানে খেতে দিলে খেতে চাওয়ার জন্য যে ক্রাইং সাউন্ড বা কুইং সাউন্ড, অন্তত এই এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজে মানে এক্সপ্রেশনটা আছে কিনা। এবারে আমাকে দেখতে হবে যে আমি কিভাবে এই জিনিসগুলোকে বাচ্চার সামনে রিপ্রেজেন্ট করব নিড বেসড এর মাধ্যমে। ধরুন আমি বাচ্চার মাকে এবং বাবাকে দুজনকে চেনাবো, কেননা আমি বাচ্চাকে যদি আমি খালি এরকম ভাবে বলে যাই বলো মাম্মা মাম্মা, বলো বাব্বা বাবা, আমি দেখেছি বাব্বা বাব্বা বলছে, মাম্মা মাম্মা বলছে, কিন্তু মাকে যদি চিনতে না পারে, বাবাকে যদি চিনতে না পারে, তাহলে কিন্তু এটা সিম্বলাইজেশন আসবে না। আর সিম্বলাইজেশন যদি না হয় তাহলে এটা ল্যাঙ্গুয়েজে যাবে না, ওটা কিন্তু ওই রিপিটেশন হয়ে থাকবে, একটা রিপিটেটিভ আটারেন্সেস এর মতো ও ফাংশনালি ইউজ করতে হবে। তাই জন্য সবার আগে খুব সুন্দর প্রশ্ন যে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ শেখাটা খুবই দরকার। তো আমার মায়ের ছবি একটা লাগবে, একটা বাবার ছবি লাগবে। তো এর 4টে স্টেপ আছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে ম্যাচিং, আইডেন্টিফিকেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন। অ্যাওয়ারনেস, ম্যাচিং, আইডেন্টিফিকেশন অ্যান্ড ডিসক্রিমিনেশন, এই 4টি যে পদ্ধতিগত রয়েছে। ম্যাচিং মানে আমি আগে অ্যাওয়ার করালাম, এটাকে মাম্মাম, এটাকে বাব্বা। অ্যাওয়ারনেস হলো মাম্মামকে দাও, বাব্বাকে দাও। এটাও অ্যাওয়ারনেস হলো। দুটোর ভিতরে পার্থক্য ঘটবে, মায়ের গলার আওয়াজ এবং বাবার গলার আওয়াজ। আমি এজ এ এক্সাম্পল মা আর বাবা নিলাম। এবার মায়ের ছবিটাও রাখা হলো, বাবার ছবিটাও সামনে রাখা হলো, হাতে মায়ের ছবিটা দেওয়া হলো, মাকে মায়ের উপরে রাখো। আমি জাস্ট বোঝাচ্ছি বোঝানোর জন্য, মায়ের ছবির সঙ্গে ম্যাচ করলে, বাবার ছবির সঙ্গে এরকম ভাবে ম্যাচ করলে। এইটা যদি পারে তখন দেখবেন যে বাচ্চা নিজের থেকে ওটা করতে পারছে কিনা। যে মানে যে জেস্টারাল কিউ যদি তখন লাগে, প্রথম দিকে জেস্টারাল কিউস দিতে হবে, হ্যান্ড কিউ করে বলে এটা মা এটা বাবা, এই প্রম্পটিং গুলো নিতে হবে। যদি ফিজিক্যাল প্রম্পট লাগে তাহলে ফিজিক্যাল প্রম্পটের দরকার। আস্তে আস্তে পার্সিয়াল ফিজিক্যাল প্রম্পট করে জিনিসগুলোকে একটু ফেড আউট করতে হবে ম্যাচিং এর ক্ষেত্রে। তারপরে দেখবেন যে ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিফিকেশন করতে পারছে কিনা, মাম্মাম বললে মাম্মামটা তুলতে পারছে কিনা, বাব্বা বললে বাব্বাটা তুলতে পারছে কিনা। এরপরে যদি আমরা তখন শেখাই যে এটা মাম্মাম, তখন কিন্তু ও রিপ্রেজেন্ট করতে করতে পারবে যে হ্যাঁ এই ছবিটাকে দেখে মাম্মাম বলে, তার মানে মাম্মাম মানে আমার মাথায় এই ছবিটা আসছে। তা সেটা কিন্তু তখন পার্মানেন্ট ল্যাঙ্গুয়েজে চলে যাবে এবং ও মাম্মামকে দেখেই মাম্মাম বলবে, সবাইকে মাম্মাম বলবে না। এবং এটা ফাংশনালও ও করতে পারবে, মানে প্র্যাগম্যাটিক ইউজে ও কিন্তু চলে আসতে পারবে। তো এরকম ভাবে আপনারা কিন্তু ধীরে ধীরে, মানে আমি অ্যাজ এ এক্সাম্পল মা আর বাবা দিলাম, এরকম ভাবে ছোট ছোট জিনিসপত্র নিয়ে নিয়ে বাচ্চাকে কিন্তু রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারেন। আমি সেকেন্ড যে ইয়েটা আছে, বাচ্চাকে যদি সাইন ল্যাঙ্গুয়েজ শেখানো হয় চন্দন বা স্যার, সিম্বল যদি শেখানো হয়, চন্দন স্যার, তাহলে কথা হুম চন্দন স্যার, আমি একটু অ্যাড হুম করতে চাই দুটো জিনিস হ্যাঁ হ্যাঁ জাস্ট। শুনতে পাচ্ছি। যে হ্যাঁ, আমি দুটো জিনিস জাস্ট অ্যাড হ্যাঁ করতে হ্যাঁ চাই। যে একটা বাচ্চার রিসেপশনের আগে অ্যাকর্ডিং টু ভাইগটসকি আমরা যেটা বলছিলাম যে 4টে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাটেনশন, একটা হচ্ছে পারসেপশন, আর একটা সেন্সেশন, আর একটা মেমোরি। মানে প্রায়র টু ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য এই 4টে জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট। তো আমি নিশ্চিত যে আপনার যিনি থেরাপিস্ট আছেন এই 4টে জিনিসের উপর, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করার আগে এই 4টে জিনিসের উপর ডেফিনেটলি কাজ করছেন, প্রি লিঙ্গুইস্টিক স্কিলস এগুলোই। আর আরেকটা জিনিস রিসেপটিভ স্কিল, যেটা চন্দন স্যার এইমাত্র বললেন, আমি জাস্ট একটা সহজ এক্সাম্পল দিতে পারি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন সহজেই। যে আমরা যে কোনো ধরুন একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ আমরা অনেকটা বুঝি কিন্তু বলতে গেলে অতটা ফ্লুয়েন্ট নয়, বা হিন্দি, এটা ভেবে দেখতে পারেন। তো রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা চন্দন স্যার এইমাত্র বললেন, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটা আগে ডেভেলপ করে, তারপর আস্তে আস্তে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। যেমন একটা বাচ্চা 12 মাস পর্যন্ত
নর্মাল ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, জাস্ট পারসিভ করছে, জাস্ট রিসিভ করছে, আন্ডারস্ট্যান্ড করছে, পাখা কোথায় বললে পাখা দেখাচ্ছে, তারপর 12 মাস 11 মাস থেকে হয়তো পাখাকে দেখে পা বললো বা পাখা বললো, সেরকম ধরনের। তো এটা সবসময় আমরা খেয়াল রাখি যে প্রি লিঙ্গুইস্টিক স্কিলসটা আগে ডেভেলপ করতে হয়, তারপরে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, তারপরে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। তো অনেক সময় এটা থেরাপি পদ্ধতির মধ্যে যে বলানোটাই, বা মায়েদের আর্জ থাকে, মানে অভিভাবকদের অনেক সময় আর্জ থাকে যে বলানোটাই অনেক বেশি প্রায়োরিটাইজ। তো সেইটার ক্ষেত্রে কিন্তু ওই হায়ারার্কি লেভেল গুলো, ডেভেলপমেন্টাল হায়ারার্কি গুলো ফলো করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ চন্দন স্যার, আপনি পরের কোশ্চেনটার উত্তর দিচ্ছেন। হ্যাঁ, আমি সুচিস্মিতা শ্যামল ম্যাডামকে বলবো যে আপনি একটুখানি এই যদি বলেন যে এই কোশ্চেনটা খুবই এখন মানে একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, এবং আমার কাছে অনেক প্যারেন্টস আসছে এইটা নিয়ে যে স্যার বেসিক আমাদের যে প্রবলেমটা এখন হচ্ছে যে সাইন সিম্বল যদি শেখানো হয় তাহলে কি আমাদের কথা বলার কোনো সমস্যা তৈরি হবে? বাচ্চাকে অনেক সময় বলা হচ্ছে সাইন সিম্বলই শেখান, কথা এমনি এমনি শিখে যাবে। তো এই ধরনের কিছু জিনিস কিন্তু মানে আমি কাজ করতে করতে শুনতে পাচ্ছি। তো এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করে দেন। শুভ সন্ধ্যা সকলকে। সাইন ল্যাঙ্গুয়েজও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, যেটার পার্টিকুলার গ্রামার আছে, সবকিছু আছে যেটা ল্যাঙ্গুয়েজের থাকে, মরফোলজি, সিনট্যাক্স, প্র্যাগম্যাটিক সবকিছু আছে। তার সাথে আমরা ওখানে জেস্চার, ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছু ইউজ করছি, তাহলে এটা কোনো ল্যাঙ্গুয়েজের থেকে আলাদা নয়। কিন্তু শুধুমাত্র সাইন ল্যাঙ্গুয়েজ শিখলে একটা বাচ্চা একটা পার্টিকুলার কমিউনিটির মধ্যে আবদ্ধ হয়ে যায়, সে সোসাইটির অন্য আরেকটা কমিউনিটির সাথে কথা বলা বা তার সাথে ইন্টারাক্ট করা, রিলেশনশিপ বিল্ড করা, সেটা লিমিটেড হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাকে দুটো নর্মাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বলছি ভার্বাল ল্যাঙ্গুয়েজ, সেখানেও কিন্তু আমাদের জেস্চার, ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছু ইউজ করে, ল্যাঙ্গুয়েজের পার্টিকুলার যে রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করে, আর তার সাথে যদি আমরা সাইন ল্যাঙ্গুয়েজ শেখাতে পারি একটা বাচ্চাকে, দুটো সাইমালটেনিয়াসলি, তাতে কোনো ক্ষতি নেই। যদি বাইলিঙ্গুয়ালিজম বা মাল্টিলিঙ্গুয়ালিজমে কোনো অসুবিধা হচ্ছে না একটা বাচ্চার, একটা ভার্বাল ল্যাঙ্গুয়েজের সাথে সাইন ল্যাঙ্গুয়েজ যদি বাচ্চা শিখে উঠতে পারে, সেটা বাচ্চার পক্ষে তার একটা বিশেষ বাচ্চা, যে কোনো বাচ্চা কেন, আমরাও যদি ল্যাঙ্গুয়েজের সাথে একটা সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, সেটা আমাদের সুবিধাই হয় অন্যান্য কমিউনিটির সাথে আমাদের রিলেশনশিপ বিল্ড করা। আমরা সাইন ল্যাঙ্গুয়েজে আমাদের ইমোশনস, আমাদের কগনিটিভ স্কিল ডেভেলপ করতে আরো বেটারমেন্টের জন্য এটা হেল্প করে দুটো ল্যাঙ্গুয়েজ শিখে রাখা। সাইন ল্যাঙ্গুয়েজ যেরকম একটা বাংলার সাথে হিন্দি, ইংলিশ আমি শিখে যেরকম আমার কগনিটিভ ডেভেলপমেন্টে হেল্প করে, সেরকম একটা ল্যাঙ্গুয়েজের সাথে যদি সাইন ল্যাঙ্গুয়েজ শিখে উঠতে পারি, সেটা আমাকে হেল্প করে। কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজের সাথে আমার মনে হয় সবসময় একটা ভার্বাল ল্যাঙ্গুয়েজ শেখা উচিত, যাতে একটা কমিউনিটির সাথে টোটালি বাচ্চাটা ডিট্র্যাক্ট না হয়ে যায়। থ্যাংক ইউ। হ্যালো, থ্যাংক ইউ আমি সো একটু মাচ। add আচ্ছা, করতে পারি? হ্যাঁ হ্যাঁ শিওর ম্যাম। ঈশিতা, আচ্ছা হ্যাঁ শিওর। হ্যাঁ, আচ্ছা, আমি একটু add ইন্টারাপ্ট করতে চাই। করছি শুধু, আমি কি একটু মাঝখানে ইন্টারাপ্ট করবো? আমি আসলে জানতে চাইছি বাকি দুজন স্পিকারকে কি নিয়ে নেব বোর্ডে? চন্দন স্যারের কাছে কোশ্চেনটা, মানে অর্চিতা ম্যাম আর প্রীতি ম্যামকে কি, হ্যাঁ কি বলছেন? অর্চিতা ম্যাম আর প্রীতি ম্যামকে কি অ্যাড করব? অর্চিতা ম্যাডামের মাইক্রোফোনটা তো, হ্যাঁ, তাহলে কি প্রীতি ম্যাম, অর্চিতা ম্যাম, আচ্ছা আরেকটু এই কোশ্চেনটা শেষ হয়ে যাক, ঠিক আছে? ওকে, না ঈশিতা ম্যাম জিজ্ঞেস আচ্ছা, করছে। ওকে ঠিক আছে, পৌলমি ম্যাম প্লিজ, হ্যাঁ, সরি মাঝখানে ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ এই কোশ্চেনটা হয়ে যাক, কারণ এটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এবং আমি এখানে জাস্ট এইটাই বলতে চাইছি, আমি ঈশিতা এটা বলুক, আমি জাস্ট একটা জিনিস আমি বলতে চাইছি, মানে জানতেও মানে সবার সঙ্গে ডিসকাশনে করতে চাইছি যে এই জিনিসটাকে এরকম ভাবে আসছে যে অনেক সময় এইটা আমরা দেখছি যে স্পেসিফিক স্পিচ ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্স নেই। আমরা যদি বাচ্চাকে সাইন সিম্বল খালি শেখাই আর আমরা যদি ভার্বাল ল্যাঙ্গুয়েজে স্টিমুলেট না করি, তাহলে থ্রু সাইন সিম্বল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করবে, আমার স্পিচ থেরাপি আলাদা করে দরকার পড়বে না। তো এই ধরনের কিছু কিছু কনসেপ্ট মিথ তৈরি হচ্ছে, আমি সেটা জানি। তো এই ব্যাপারটা নিয়ে আপনি যদি কিছু বলেন ঈশিতা দাস।
হ্যাঁ, এইটা একটা বিভিন্ন স্কুল অফ থট আছে। আমি শিকাগো ইউনিভার্সিটির মিশেলের সাথে মিট করেছিলাম। তো অনেক ধরনের স্কুল অফ থট আছে, যেহেতু এটা এম্পেরিক্যাল সায়েন্স, তো অনেক ধরনের স্কুল অফ থট আছে। তো কেউ এটা হয়তো মানে বলে থাকবে, কিন্তু যদি দেখেন যে আমাদের যেটা সুস্মিতা ম্যাডাম বললেন, যে আমাদের যদি আমরা কমিউনিটিতে আমরা একটা বাচ্চা যেই জন্মালো এক্সপেক্ট করি যে ও একটু কথা বলুক, এটা একদম ন্যাচারালি মানে হিউম্যান রাইটস, এটা আমাদের কথা বলাটা। তো সেইটার জন্য অনেক সময় মানে কোথাও বিরোধ নেই সাইন ল্যাঙ্গুয়েজের সাথে, যে সাইন যেটা সুস্মিতা ম্যাডাম বললেন একদমই একমত, যে কোথাও বিরোধ নেই সাইন ল্যাঙ্গুয়েজের সাথে, শিখতে পারবে কি পারবে না। কিন্তু অনেক সময় আমরা ক্রিটিক্যাল এজে শুধু পিকচার এক্সচেঞ্জ বা এসি বা এদিক ওদিক টোটকা শুনতে গিয়ে আমরা ক্রিটিক্যালি যে বাচ্চার আখেরে একটা ক্ষতি করে ফেলি। কারণ আমরা যদি দেখি যে নর্মাল ডেভেলপমেন্টে 3 বছরের বাচ্চা এমন কথা বলে যে আমরা মোটামুটি একটা অ্যাডাল্ট লাইক কথা বলে, মাথায় হাত দিয়ে বসে পড়ি আর কি। তো সেই যে 3 বছর পর্যন্ত ক্রিটিক্যাল এজটাকে যেন রেস্ট্রিক্ট না করা হয়, প্রপার অ্যাসেসমেন্ট করে যদি সিভিয়ারিটি থাকে সেই ক্ষেত্রে বা অপশনস জেনে যদি ডিসিশন মেকিং করে মানে প্যারেন্টস প্রপারলি সাইন ল্যাঙ্গুয়েজে যায় অসুবিধা নেই, কিন্তু অবশ্যই সেটা অ্যাসেসমেন্ট করে। বারবার আমি অ্যাসেসমেন্টে জোর দিচ্ছি, কারণ অনেক সময় বাচ্চার পোটেনশিয়াল আছে, কিন্তু হয়তো অন্য আমি একটা কোথাও সেমিনারে শুনলাম যে আচ্ছা সাইন ল্যাঙ্গুয়েজ খুব ভালো, এটা বাচ্চাকে শেখানো হয়, আমি আমার বাচ্চাকে অ্যাপ্লাই করে দিলাম। এটা ভাবতে হবে, কিন্তু প্রত্যেকটা বাচ্চাই আলাদা। যেমন আমি একদম রান্না করতে পারি না, কিন্তু আমি শিওর পৌলমী ম্যাম খুব ভালো রান্না করে। তো আমরা যেমন প্রত্যেকে আলাদা, কিন্তু বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে আলাদা। আর রান্না ও ভালো করছে বলে আমার বাচ্চা অটিজম, ওর বাচ্চা অটিজম, আমিও গিয়ে রান্নাটা করাচ্ছি, এটা যেন কখনোই না হয়। মানে সাইন ল্যাঙ্গুয়েজ কিছু পিকচার এক্সচেঞ্জ কোনো বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, আবার কোনো বাচ্চার জন্য স্পিচটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। আমি জানি না আর অন্যরা কি বলবে। না, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার এক্স্যাক্টলি এই কথাটাই বলার ছিল, যে ভীষণই ইন্ডিভিজুয়ালাইজড জিনিসটা, কাস্টমাইজড এটা। কারণ দুটো বাচ্চা দুরকম। একটা বাচ্চা হয়তো মানে ভীষণ রিলাক্টেন্ট টু স্পিক, কথা বলতেই চায় না, তাকে হয়তো আমরা একটু ইন্টারভিন করলে হয়তো সে ভার্বাল হতো, কিন্তু তাকে আমি সাইন ল্যাঙ্গুয়েজ দিলাম আর তার ভার্বালাইজেশনের চান্সটা আমি কমপ্লিটলি অফ করে দিলাম। আর একটি বাচ্চা, সে হয়তো দেখা যাচ্ছে যে না, আমি দেখতে পাচ্ছি যে না ওর ইন্টারেস্ট আছে, যখন আমি ম্যান্ডিং সিচুয়েশন ক্রিয়েট করছি তখন দেখছি বাচ্চাটা অ্যাটলিস্ট ভোকালাইজ করে চেষ্টা করছে কমিউনিকেট করার। সেক্ষেত্রে সেই বাচ্চাটিকে যদি আমি সাইন ল্যাঙ্গুয়েজ দিই, তখন সেটার পার্সপেক্টিভটি থাকে কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেল। কাজে আমাদেরকে অ্যাসেস করতে হবে, বাচ্চাকে বুঝতে হবে যে হাউ দ্য চাইল্ড ইজ। বাচ্চা আলাদা, মানে এটা একটা খুব ব্রড একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু এটা সব সময় দেখতে হবে যে বাচ্চাটা কি চাইছে, বাচ্চাটা কেমন, সেইভাবে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। সুমিত্রা ম্যাম। আমি আমি এখানে জাস্ট দুটো পয়েন্ট আমি Thank you. জাস্ট অ্যাড করছি। মানে এই কোশ্চেনটা এতটাই ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি যেটা এখানে অনেক একটা ফ্যাক্টর থাকছে, একটা এজ ফ্যাক্টর থাকে। এজ ফ্যাক্টর ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে আমরা কোন এজে এই জিনিসটাকে নেব। যে আমার এটা একদমই মানে পৌলমী ম্যাডাম যেটা বললেন যে একদম এটা নিড বেসড। আমার নিড কি? আমার নিড হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন থ্রু আমি সাইন ল্যাঙ্গুয়েজও করতে পারি, কমিউনিকেশন আমি ভার্বাল ল্যাঙ্গুয়েজও করতে পারি। আই হ্যাভ এ স্পেসিফিক কেস, যিনি আমার একদম পরিচিত ছিলেন। তিনি বাচ্চাটার বয়স হচ্ছে 6 থেকে 7 বছর। তিনি স্পেসিফিক নন ভার্বাল সিম্বলাইজেশন কমিউনিকেশনে ছোটবেলা থেকে ওকে নন ভার্বাল স্ট্যাগমা লাগিয়ে দেওয়া হয় এবং সিম্বলিক কমিউনিকেশন দিয়ে ওকে কমিউনিকেট করানো শেখানো হয়। তো বাচ্চার মা আমার কাছে 6 বছর বয়সে আসে, তখন আমি দেখি যে বাচ্চার ভিতরে ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটিসটা কি রয়েছে, মানে ওর মোড অফ কমিউনিকেশনে কি আমি ভার্বাল ল্যাঙ্গুয়েজ কি ইনপুট করলে সেটা কাজে লাগাতে পারবে। এটা একটা ব্রড অ্যাসেসমেন্ট দরকার, যে আমি ভার্বাল ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্সটা তখন কোথায়। তখন আমি ওকে ইন্ট্রোডিউস করি ভার্বাল ল্যাঙ্গুয়েজের কিছু, অ্যান্ড গডসে ও এখন সেন্টেন্সে কমিউনিকেট করে এটা, এবং সে সেন্টেন্সে কমিউনিকেট করে কিন্তু আমার মানে 12 বছরের একটা বাচ্চার কথা সেদিন আমি বোধহয় আপনার সাথে ডিসকাস করছিলাম স্যার, চন্দন স্যারকে বলছি। সেম একদম সেম, মানে একদম নন ভার্বাল ট্যাগড হয়ে গেছিল বাচ্চাটা, কোনো ভার্বালাইজেশন ছিল না। এখন কিন্তু বাচ্চাটি সেন্টেন্সে কথা বলে 12 বছর বয়সে। বেসিক্যালি এখানে এই জায়গাটা থেকেই এই থটটা আসছে অল্টারনেটিভ আগুমেন্টেটিভ কমিউনিকেশনসে। আমরা কখন এটাকে ইন্ট্রোডিউস করব, কখন কোন বাচ্চার ক্ষেত্রে ইন্ট্রোডিউস করব, কিভাবে ইন্ট্রোডিউস করব, এই একটা থটস চলছে।
অনেকে বাচ্চা কথা মানে আরেকটা জিনিস স্যার, আমি আমি বল। আমার এক্সপিরিয়েন্সে দেখেছি অনেক সময় মানে ইট ইজ ভেরি ইজি টু ইন্ট্রোডিউস আনাদার মোড অফ কমিউনিকেশন ফর এ চাইল্ড। মানে খুব সহজে ভিজুয়াল একটা মোড দিয়ে দিল, কথাও বলতে হচ্ছে না, তো ইট ইজ ভেরি ইজি ফর থেরাপিস্ট। মানে এটা একটা বিটার ট্রুথ, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, ইটস ভেরি ইজি ফর থেরাপিস্ট যে জাস্ট এটা আর কি বলে, মানে বেশি মানে কথা আর বলাতে হচ্ছে না, অন্য মোডে কমিউনিকেট করছে। কিন্তু যেটা পৌলমী ম্যাম বললেন এবং আপনি বললেন, ইটস এ রিয়েলি হার্ড ওয়ার্ক, মানে টাফ জব, যে একটা 12 বছরের নন ভার্বাল বাচ্চা এবং তার মধ্যে স্পিচের এই এফোর্টটা কিন্তু সেই লেভেলের কি বলবো হার্ড ওয়ার্ক লাগে, সেই জন্যই হয়তো আপনারা পেরেছেন। তো ডেফিনেটলি পিকচার এক্সচেঞ্জ কিছু ক্ষেত্রে একটা বয়সের পর আমরা ভেবেই নি কি বাচ্চাটা আর ভার্বালি বলতে পারবে না, তাহলে আমাদের অল্টারনেটিভ মোড অফ কমিউনিকেশনেই যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা এএসি হোক বা ওকে কার্ডস এর মাধ্যমে দিয়ে আমরা প্যারেন্টসদের কাউন্সিল করে ফেলি যে এই বাচ্চার দ্বারা কথা বলা সম্ভব না, তো এএসিটাই আপনারা ট্রাই করুন। তো সেটা হয়েই থাকে। থ্যাংক ইউ সো মাচ। একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে সবাই মিলে আপনারা আলোচনা করলেন, আলোকপাত করলেন। তো চন্দন স্যার, আমরা কি আমাদের যে দুজন গেস্ট ওয়েটিং এ আছেন, আমরা একবার ট্রাই করি যে অর্চিতা ম্যাম কানেক্ট হতে পারেন কিনা, প্রীতি ম্যামকেও কানেক্ট করে নিচ্ছি। এবার আপনাকে চুজ করতে হবে যে কাদের মানে অল্টারনেট করে এটা করতে হবে। আই এম রিয়েলি সরি, কেন কি আমাদের স্ট্রিমিং এ 6 জনের বেশি একসাথে জায়গা দেয়া যায়, রিয়েলি সরি। কাউকেই তো ছাড়তে ইচ্ছে করছে না, এত ভালো একটা ডিসকাশন হচ্ছে। আমি চাইছি যে প্রীতি একটু অ্যাড হোক। সুচিস্মিতা ম্যাডাম আপনি একটুখানি বসুন, হ্যাঁ, তারপরে আমি আবার আপনাকে নিয়ে নেব, ঠিক আছে? আমরা এইভাবে কিছুক্ষণ করে করে সুইচ হবে। আমি অর্চিতা ম্যাডামকে অ্যাড করে নিচ্ছি আগে, ঠিক আছে? ওকে, তো ম্যাম আপনি একটু নিজে থেকে ওটা করার চেষ্টা করুন। আমি সরি, একবারও একসাথে নামটা আমার একটা দরকার সেশন উচ্চারণ ক্লিয়ার করা। আই এম রিয়েলি সরি, একবারও পারছি না একসাথে। করবো কি? হ্যাঁ, একটু আপনি একটু স্টুডিও ওয়েটিং এ থাকুন, আমি অর্চিতা ম্যামকে অ্যাড করি। অর্চিতা ম্যামকে তো পাওয়া যাচ্ছে না, আমি প্রীতি ম্যামকে অ্যাড করি। অর্চিতা ম্যাম বোধহয় কানেকশন ডিভাইস প্রবলেম হচ্ছে। ওকে, হ্যালো প্রীতি ম্যাম। Hello, thank you. And Most very welcome. wonderful, nice discussion. I heard a lot and even मतलब मैंने gain भी किया बहुत कुछ. Thank you all the professionals और questions भी बहुत अच्छे आ रहे हैं. আচ্ছা চন্দন স্যার, আমি কি নেক্সট কোশ্চেন নেব নাকি আপনি কোন একটা টপিক কন্টিনিউ করবেন? দুটো কোশ্চেন আমাদের আছে। एक चीज मैं ऐड करना चाहूंगी लास्ट डिस्कशन से। जो अभी सारा साइन लैंग्वेज का डिस्कशन हो रहा था, तो उसमें जब सबसे बड़ा चीज जो आया असेसमेंट जो इशिता ने पुट किया, तो मैं यहाँ पे एक जनरल पॉइंट रखना चाह रही हूँ कि व्हाई असेसमेंट इज इम्पोर्टेंट एंड व्हाई असेसमेंट डन बाय अ रियल प्रोफेशनल, नॉट बाय द अदर प्रोफेशनल्स। क्योंकि किसको किस चीज की जरूरत है ये हर कोई नहीं बता पाएगा। हर प्रोफेशन में यहाँ पे थेरेपी में क्या हो रही है कि हर कोई थेरेपी देने की कोशिश कर रहा है, बट एग्जैक्टली कि किस बच्चे को क्या नीड है और किस हिसाब से हम उनका प्लानिंग करना है, ये रियल प्रोफेशनल जो स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट हैं, जिनके पास सारे चेकलिस्ट होते हैं, जो डायग्नोसिस क्राइटेरिया है, वो हर किसी के पास, हर इंडिविजुअल के पास तो नहीं है। तो इसीलिए आप प्रॉपर जो चैनल के थ्रू आप अगर असेसमेंट कराएंगे, तभी आपका जो बेसिक रिक्वायरमेंट है, नीड है कि हाँ किसको क्या रिक्वायरमेंट है और किस हिसाब से थेरेपी होनी है, वो आपको समझ में आएगा। और साइन लैंग्वेज, जो मदर का क्वेश्चन था कि क्या साइन लैंग्वेज सीखने से वर्बल लैंग्वेज इफेक्ट होता है, तो आप पहले इंडिविजुअल देख लीजिए कि भाई जो सभी ने बोला कि साइन कोई किसी को हैम्पर नहीं कर रहा है, बट इंडिविजुअली का अगर नीड बच्चा लग रहा है कि हाँ वो वर्बल में प्रोन हो सकता है, तो आप डिपेंडेंट होके उस पर बस स्थिर नहीं रहिए कि बस साइन लैंग्वेज कर रहा है तो कम्युनिकेशन तो हो रहा है, आप निश्चिंत हो गए। ठीक है, तो बस ये ऐड करना था कि असेसमेंट कराना है तो प्रोफेशनल की रिक्वायरमेंट, गुड प्रोफेशनल और स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट के पास पहले असेसमेंट कराइए। बहुत सारे पेरेंट्स ये क्विट करना चाहते हैं कि असेसमेंट की क्या जरूरत है, पर हर बीमारी, जैसे हर बीमारी के लिए एक डायग्नोसिस जरूरत है, तो हर स्पीच लैंग्वेज प्रॉब्लम के लिए फर्स्ट असेसमेंट जरूरत है, उसके हिसाब से ही गोल प्लान है। जस्ट थैंक यू।
अभी आप नेक्स्ट चंदन। প্রীতি ম্যামের কথাটার সাথে আমি যেহেতু একটু থিওরিটিক্যাল, মানে আমি একটু থিওরিটিক্যালি চলে যাচ্ছি। অ্যাসেসমেন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জানেন যে একটা বাচ্চা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অ্যাসেস হয়ে গেল, ওটা তো আমি দেখেই বুঝতে পারছি। মানে কিন্তু এখন যে বর্তমানে যে অ্যাসেসমেন্টের দিকে সবাই ঝুঁকছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাসেসমেন্ট। মানে প্রত্যেকটা বাচ্চার ডিটেলস সমস্ত কিছু, ধরুন একই ধরনের একটা বাচ্চা, এজ সেম, সব সেম, তবু স্টিমুলেবিলিটি আলাদা। মানে একটা বাচ্চার পোটেনশিয়াল আলাদা, সে হয়তো এটাতে তাড়াতাড়ি ধরতে পারে, অন্যটাতে তাড়াতাড়ি ধরতে পারে না। তো এই অ্যাসেসমেন্ট দু ধরনের, যেটা আমাদের ডিটেলস অ্যাসেসমেন্ট বলতে কিন্তু ডেসক্রিপটিভ অ্যাসেসমেন্ট প্রীতি ম্যাম বলছিলেন, এবং সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট সবারই হয় এবং ডায়াগনোসিসও হয়, এবং তারপরে বাচ্চারা হয়তো অনেক, যেটা বলছিলেন যে ওই প্রপারলি হয়তো কোনো জায়গায় থেরাপি চলছে না, তার মানে হচ্ছে ডিটেইলড অ্যাসেসমেন্ট, ডেসক্রিপটিভ অ্যাসেসমেন্ট একটা কিন্তু করে নিতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, অর্চিতা ম্যাম আমাদের সাথে জয়েন করেছেন। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, তুমি পাচ্ছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমি নিজের থেকে এখানে একটা কোশ্চেন আছে, আমি চন্দন স্যারের অনুমতি দানিয়ে করে দিচ্ছি, এবং একটু চাইবো অর্চিতা ম্যাম যদি একটু এটা নিয়ে বলেন, কেন পৌলমী ম্যাম একবার এই কথাটা বলেছেন। কোশ্চেনটা হচ্ছে তুলি দুয়ারি লিখেছেন, আমার ছেলে 7 ইয়ার্স, সেন্টেন্সে কথা বলে অ্যান্ড কোশ্চেন অ্যান্সার করে, বাট কথা পরিষ্কার নয়, প্লিজ হেল্প। একটুখানি ওরাল এক্সারসাইজ এগুলো নিয়ে বলছিলেন, তো একটু ওপিটিটা সম্পর্কে যদি, আমরা অনেকেই জানি না হোয়াট ইজ ওপিটি, তো একটু যদি ম্যাম ওকে সুমিতা, তোমার কোশ্চেন শুনলাম। হ্যাঁ ঠিক আছে, শুনেছি, এবার আমি বলি। শুভ সন্ধ্যা সবাইকে, আমি অর্চিতা পান্ডা, ক্লিনিক্যাল অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, বারাসাত জেলা হাসপাতালে কর্মরত। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে 7 ইয়ার্স মানে অলরেডি, মানে সে অনেকটা ক্রিটিক্যাল এজের ক্রস করে গেছে, কোয়েশ্চেন অ্যান্সার সে করতে পারে, বাট পরিষ্কার বলছে না, মানে মেবি আর্টিকুলেশন এরর থাকতে পারে। It depends upon the rate of speech also. যদি বাচ্চা দ্রুত গতিতে কথা বলে, অনেক সময় সেই কথার কিন্তু জড়তা থাকতে পারে, এবং বাচ্চার যদি বাড়িতে যে এক্সপোজার, মানে বাড়িতে সারাউন্ডিংস, বাবা মা বা ফ্যামিলি মেম্বার্স যদি খুব মানে হাই রেট অফ স্পিচ ফার্স্ট যদি হয় তাদের কথাবার্তা, অনেক সময় কিন্তু কথা কিন্তু খুব স্লার্ড হয়ে যায়, তখন জড়তা থাকতে পারে। অতএব জ্বর কেন বলছে না, পরিষ্কার কেন হচ্ছে না, তার কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। ফার্স্ট রেট অফ স্পিচ থাকলে হতে পারে সে প্লেস অফ আর্টিকুলেশন ভালো করে তাকে শো করানো হচ্ছে না, বা সে হয়তো অফ করে যাচ্ছে, দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না, সেটা তাকে সেই সম্পর্কে তাকে একটা সম্যক জ্ঞান থাকতে হবে, এবং সেই ধারণাটা সেই বাচ্চাটিকে দিতে হবে। থার্ড থিং হচ্ছে ওপিটি অনেক পরের জিনিস, ওরাল প্লেসমেন্ট থেরাপিটা অনেক পরের কথা। 7 ইয়ার্স বাচ্চার ওরাল প্লেসমেন্ট থেরাপিটা কতটা ফ্রুটফুল হবে সেটাও কিন্তু একটা ইট ডিপেন্ডস, কারণ 7 ইয়ার্স বাচ্চা যেখানে কোয়েশ্চেন অ্যান্সার করছে, সেখানে ওরা ওপিটি কিন্তু অনেকটাই মানে না লাগারই কথা। এটা আমার যতটুকু মিনিমাম এক্সপিরিয়েন্স আছে আমি সেখান থেকে বলছি, কারণ ওপিটি যে সেন্সারি যে ইস্যুস গুলো থাকে সেটা কিন্তু খুব মানে ক্রিটিক্যাল, উইদিন ক্রিটিক্যাল এজ পিরিয়ড যারা বাচ্চারা থাকে তাদের খুব ভালো কাজ হয়, তারপরে যে হয় না তা নয়। কিন্তু যেখানে 7 ইয়ার্স বাচ্চাদের বলা হচ্ছে যে সে কোয়েশ্চেন অ্যান্সারিং সেশন করতে পারছে, বলতে পারছে, কিন্তু কথাটা তার অস্পষ্ট, সেখানে কিন্তু তার এই আমি যে পয়েন্টস গুলো আগে বললাম সেগুলো কিন্তু অনেকটাই ভ্যারি করে। তো সেই জন্য আগে অবশ্যই আরসি রেজিস্টার্ড প্রফেশনালিস্টের কাছে যেতে হবে, নট টু দ্য স্পেশাল এডুকেটর, কারণ আমি দেখেছি অনেক স্পেশাল এডুকেটররা এটা খুব ভালোভাবে ডিল করে থাকেন। ইটস মাই এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক আমার যারা কলিগস আছেন তারা সবাই এগ্রি হবে এটাতে। একটা কথা আছে না, বনি সুন্দর শিশুরা মাতৃ করে, তাই যে যেখানটা শোভনীয় তাকে মনে সেই কাজটাই খুব ভালো লাগে করতে। তো এইটা যদি প্রফেশনালিস্টের কাছে গিয়ে যদি করে, আমার মনে হয় ইট উইল বি হেল্পফুল ফর দ্যাট চাইল্ড। আর বাচ্চাটা 7 ইয়ার্সে যখন এতটা স্পিচ আছে, তার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ আছে, আমার মনে হয় অবশ্যই ভালো থেরাপিস্টের কাছে গেলে প্লেস অফ আর্টিকুলেশন, ম্যানার অফ আর্টিকুলেশন যদি তাকে ঠিক মতো তাকে কনসেপ্ট ক্লিয়ার করা যায়, এবং তাকে যদি ওপিটি লাগে কি লাগে না, ইট ডিপেন্ডস আপন দ্য থেরাপিস্ট, তারপরে তাকে থেরাপিতে কিন্তু সুন্দরভাবে এটা করা যেতে পারে। ইটস মাই ওপিনিয়ন। আরো কারো কিছু অ্যাডিশন করা থাকলে করতে পারো। থ্যাংক ইউ সো মাচ চন্দন স্যার, আপনি
হ্যাঁ চন্দন স্যার একটা আপনি গ্রুপে একটা লিখেছিলেন, হ্যাঁ গ্রুপে একটা লিখেছিলেন ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট। আই থিংক এটা এটার সাথে রেলিভেন্ট, একটু যদি ওটা একটু এই কোশ্চেনটার সাথেই যদি একটু হাইলাইট করেন, কারণ আপনি এটা ফোনোলজিক্যাল সাউন্ড ডেভেলপমেন্টের একটা পেডাগজি একটা ডেভেলপমেন্টাল স্কেল দিয়েছিলেন, তো সেইটা আমার মনে হয় এটার সাথে রেলিভেন্ট, একটু যদি সেটা হাইলাইট করেন। তো হ্যাঁ, আমি অর্চিতা ম্যাডাম একদম পুরো সঠিক জায়গাটা বলেছেন যে আমাকে আগে এখানে যেটা হচ্ছে প্লেস অ্যান্ড ম্যানার অফ আর্টিকুলেশনের জায়গাটা অ্যাসেসমেন্টটা কিন্তু খুব দরকার। প্লেস কি মানে যেখান দিয়ে আমরা কোন প্লেস দিয়ে আমি কথাটা বলছি, প্লেস মানে কিভাবে সাউন্ডটা উচ্চারণ হচ্ছে, পা দুটো ঠোঁট লেগে পাটা উচ্চারণ হচ্ছে, তাহলে প্লেস কি হচ্ছে দুটো ঠোঁট লাগা, ম্যানার কি এই দুটো ঠোঁট লেগে গলা দিয়ে হাওয়াটা বেরিয়ে আওয়াজটা ভোকাল কর্ডে ভাইব্রেট হয়ে এটা এই ম্যানারে তৈরি হচ্ছে। তো প্লেস এবং এর ম্যানার এটা একটা ডিসক্রিপটিভ অ্যানালাইসিস রয়েছে, সেই জায়গাটাকে জানাটা খুব জরুরি যে এটা কোথায়। ফোনোলজি যে আপনি যে ব্যাপারটা বলছেন সেটা হচ্ছে আমাদের এজ ডেভেলপমেন্ট ওয়াইজ আমরা কিন্তু আর্টিকুলেশনের জায়গাগুলোকে আমরা ডেভেলপ করি। যে আমি অনেক সময় দেখেছি যে একদম ছোট বাচ্চা যাদের স্পিচ ডিলে রয়েছে সে আমার কাছে এসে বলছে যে স্যার স এর উচ্চারণটা আসছে না, র এর উচ্চারণটা রেট্রোফ্লেক্স র যেটা পিছন দিয়ে আমরা উচ্চারণ করি ব্যাক অফ দ্য টাং থেকে, সেই উচ্চারণটা আসছে না। আমি বলছি যে আপনার বাচ্চা কেন যদি টিপিক্যাল নর্মাল চিলড্রেন ওই বয়সে কিন্তু র এর উচ্চারণ ডেভেলপ করবে না। আর এখানে উনি স্পষ্টতই একদম মানে ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে আমার বাচ্চার কিন্তু কোশ্চিন অ্যান্সারিং করতে পারছে, মানে ক্রিটিক্যাল এজ অফ ল্যাঙ্গুয়েজে কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা বেসিক জায়গায় ভালো রয়েছে, খালি উচ্চারণগত সমস্যা রয়েছে। এবার উচ্চারণগত সমস্যাটা ফোনিম লেভেলে কতটা রয়েছে, কতটা ওয়ার্ডস লেভেলে রয়েছে, কতটা সেন্টেন্স লেভেলে রয়েছে, সেটা কিন্তু একটা অভিজ্ঞ আরসিআই রেজিস্টার্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের দ্বারা অ্যাসেসমেন্ট করাটা খুব জরুরি। মানে আজকে আমি টয়ের জায়গাটা পাচ্ছি না, টয়ের উচ্চারণটা হচ্ছে জিভটা তালুর সঙ্গে কোন জায়গাটা লেগে উচ্চারণ হচ্ছে সেখানে প্রপারলি লাগছে কিনা সেটাও কতটা বুঝতে পারছে কিনা। ফোনোলজি অ্যান্ড ফোনেটিক্স, এটা ফোনোলজিক্যাল প্রবলেম হচ্ছে না ফোনেটিক্স প্রবলেম হচ্ছে সেটাও অ্যাসেসমেন্ট করাটা জরুরি। মানে ফোনেটিক্স মানে এই মুখের ভিতরে কোনো সমস্যার জন্য হচ্ছে কিনা, ফোনোলজি মানে মোটর প্ল্যানিং এর কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা, এটা অনেক ভাস্ট চ্যাপ্টার। তো এই ওরাল প্লেসমেন্ট যে থেরাপির যে ব্যাপারটা আছে এটা এখন সেকেন্ডারি বাচ্চাদের ক্ষেত্রে। আগে আমরা সবসময় ভাবি যে উচ্চারণ করার ক্ষেত্রে প্লেসমেন্ট, কিন্তু প্লেসমেন্টের সঙ্গে ম্যানার অফ আর্টিকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং কোথায় কোনটা অ্যাপ্রোচটা আমি ইউজ করব সেটা কিন্তু অ্যাসেসমেন্ট ইজ আর্টিকুলেশন অ্যাসেসমেন্ট এবং প্যাট ফোনোলজিক্যাল আর্টিকুলেশন টেস্টের দ্বারা সেটাকে কিন্তু আমাদের করে নিতে হবে। ঈশিতা আপনি যদি কিছু বলেন, অ্যাড করেন এর সাথে কিছু। আমি আপনার মানে অর্চিতা ম্যাম আপনি দুজনেই মানে সবকিছুই বলে দিয়েছেন। আমি অ্যাড করব থিওরিটিক্যালি অ্যাড করতে গেলে আমি বলতে পারি এখানে যে অ্যাপ্রোচ, হাজারো অ্যাপ্রোচ আছে, তার নামগুলো বলতে পারি। মোটো কাইনেস্থেটিক অ্যাপ্রোচ, ডিস্টিংটিভ ফিচার্স অ্যাপ্রোচ, মিনিমাল পেয়ার অ্যাপ্রোচ, ফোনোলজিক্যাল সাইক্লিং অ্যাপ্রোচ, ভ্যান রাইপার্স ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, তো আমি জাস্ট বিহেভিয়ার মডিফিকেশন অ্যাপ্রোচ আর ওরাল প্লেসমেন্ট অ্যাপ্রোচ ম্যাম অলরেডি বলে দিয়েছেন বলে বললাম না। তো এগুলো থিওরিটিক্যালি আমরা মানে আমি যখন ক্লাসে পড়াই তো এর মধ্যে সিলেকশন পার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে একটা এবং এই অ্যাপ্রোচ গুলোর বিভিন্ন লেভেল আছে, তো এগুলো সিলেকশন পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখন আমরা সিলেক্ট করব ডিপেন্ডিং অন যে স্যার বললেন এজ, অর্চিতা ম্যাডাম বললেন যে তার ল্যাঙ্গুয়েজ লেভেল, তার স্টিমুলেবিলিটি, এগুলোর উপর ডিপেন্ড করে আমাকে অ্যাপ্রোচ সিলেক্ট করতে হবে, অ্যাপ্রোচের লেভেল সিলেক্ট করতে হবে। থ্যাংক ইউ। আমি আরেকটা কথা বলতে চাই, যেটা হয়তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে আমরা থেরাপিস্ট ছাড়া একটু পেরেন্টস এবং বাকি জনদের জন্য একটু খুব জানা দরকার যে এই যে আর্টিকুলেশন মানে এই যে এক একটা অক্ষর বা বর্ণ, বিশেষ করে বর্ণ যেটা আমরা বলবো সেটা কোন বয়সে কোন বর্ণটা আমরা অ্যাচিভ করবো সেটাও কিন্তু সম্যকভাবে ধারণা থাকা দরকার কাজ করার আগে। আমি যদি 3 বছর বয়সে তাকে র তারপরে এই ধরনের ব্লেন্ডস ওয়ার্ডস যদি ইউজ করাই বা ধরো প্যালেটাল সাউন্ডস কিছু ইন্ট্রোডিউস করাই, সেখানে কিন্তু বাচ্চার কিন্তু অসুবিধা হবে। থিওরিটিক্যাল নলেজটা অ্যাজ ওয়েল অ্যাজ জানা দরকার বিফোর দ্য ইমপ্লিমেন্ট দ্য স্পিচ থেরাপি। এক্স্যাক্টলি ম্যাম, আমি এখানে জাস্ট একটা জেনারেল অ্যাওয়ারনেস, হ্যাঁ যেমন শাহিদুল স্যার বলছিলেন যে ল্যাঙ্গুয়েজের আমি জাস্ট একটা হ্যাঁ স্যার।
আমি বলছিলাম যে সিনট্যাক্স শাহিদুল স্যার প্রথমেই যেটা বলেন সিনট্যাক্স আর অর্চিতা ম্যাম বললেন এজ, তো দুটোর কোথাও একটার সাথে একটা যুক্ত। মানে আমার বাচ্চার ল্যাঙ্গুয়েজ এজ হয়তো বাচ্চা 7 বছর বয়স, কিন্তু বাচ্চার ল্যাঙ্গুয়েজ এজ 3 বছর, তো ওভারঅল এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ এজ 3 বছর। সেক্ষেত্রে যদি আমি এক্সপেক্ট করি ল বলবে ম্যাম যেরকম বলছেন, সেটা বলবে না, ডেফিনেটলি বাচ্চা বলবে না। আবার সেটা যদি আমি ফুল অ্যাসেস হয় তাহলে হয়তো আমি পোটেনশিয়ালটাই নষ্ট করে দিলাম ক্রিটিক্যাল এজের জন্য। তো সেই দুটো জিনিসই আমাদের সাইড বাই সাইড মাথায় রাখতে হবে। আমার একটা পার্সোনালি কোশ্চেন আছে, পৌলমীকে আমি জিজ্ঞাসা করছি, পৌলমী ম্যাডামকে আর কি। তো যে বেসিক্যালি মানে আমি দেখেছি মানে আমাদের এই অ্যাওয়ারনেসের জায়গাটা খুব কম রয়েছে এই আর্টিকুলেশন এবং এই ফোনোলজিক্যাল ব্যাপারে, একদমই অ্যাওয়ারনেস নেই। আমার বাচ্চার স্পিচে সমস্যা রয়েছে, স্পিচে এই যে আর্টিকুলেশন একটা ভাগ হয়, ভয়েস একটা ভাগ হয়, ফোনেশনের একটা যে ভাগগুলো আছে, এইগুলো যে সুপ্রাসেগমেন্টাল যে আসপেক্ট গুলো রয়েছে, এখানে অ্যাওয়ারনেসটা কম। তো যখন এই ধরনের যারা প্যারেন্টস হয়, যখন তারা এই ধরনের মানে যারা আনপ্রফেশনালের কাছে যায়, তখন আমি দেখেছি মানে বলতে পারছে না, একটা 3 বছরের বাচ্চার উপর একটা ভাইব্রেটিং টুথব্রাশ লাগিয়ে ওর ব্রাশ করে দিচ্ছে না, জিভের সমস্যা হচ্ছে সেই জন্য টা বলতে পারছে না, মানে টোটাল টাঙের যে টেস্ট বাড গুলো আছে টোটালি ড্যামেজ হয়ে যাচ্ছে। মানে এই ধরনের অ্যাওয়ারনেসটা মানে কোথায় দরকার আর কি করা উচিত, মানে এই ধরনের আমাদের ফিল্ডের অ্যাওয়ারনেসের জন্য আপনি যদি একটু বলেন। আমি এক্ষুনি এই মানে কোয়েশ্চেনটাতে যাচ্ছিলাম, কারণ আমরা এতক্ষণ মোটামুটি সেশনটাতে চেষ্টা করেছি যে যেরকম কোয়েশ্চেন পেয়েছি সেগুলোকে অ্যান্সার করতে। তো ম্যাম যে যেরকম শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, সেরকম অ্যান্সার করতে চেষ্টা করেছি। এবার আমার মনে হয় এই যে টপিকটা নিয়ে চন্দন স্যার বললেন এক্ষুনি আপনি, সেরকম কিছু টপিক জাস্ট পেরেন্ট অ্যাওয়ারনেসের জন্য বোধহয় ডিসকাশন হওয়া প্রয়োজন। এখন রিসেন্টলি একটা ভীষণ কি বলবো ডিস্টার্বিং বলতে পারেন বা খুব আনঅ্যাওয়্যার একটা টার্ম বলতে পারেন, একটা হুজুক বলতে পারেন, আমি জানি না এক্স্যাক্টলি এটাকে কি আখ্যা দেওয়া উচিত। সেটা হচ্ছে যে এখন অনেকে এরকম মনে করছেন যে বা এরকম কথা কানে আসছে যে সাপোজ আমরা যেহেতু এখানে আমরা মোটামুটি যারা যারা প্র্যাকটিস করছি তারা সবাই জানি যে কি আমরা অটিজম কেস প্রচুর পাচ্ছি, প্রচুর অটিজম আছে, যার কারণে সব পেরেন্ট আমাদের হেল্পের জন্য আমাদের কাছে আসছেন। যতটুকুই পাচ্ছি অটিজম নিয়ে প্রচুর আমরা অটিজম দেখতে পাচ্ছি। এবার অটিজমের ক্ষেত্রে এটা মানে প্রচুর আমি শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে স্পিচ থেরাপি থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্পেশাল এডুকেশন আর অকুপেশনাল থেরাপি। আমি এখানে একটা কথা বারবার বলতে চাই পেরেন্টসদেরকে যে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা কম ইম্পর্টেন্ট বলে এখানে কিছু নেই। এটা না একটা প্যারালালি তিনটে জিনিস প্যারালালি চললে তবেই একটা বাচ্চার ওভারঅল সম্পূর্ণ বিকাশ সম্ভব। আমি একটা খুব ছোট্ট এক্সাম্পল দিয়ে জিনিসটা আমি বোঝাতে চাইছি, একটু বোঝার চেষ্টা করুন। সাপোজ একজন স্পেশাল এডুকেটরের কাজটা কি, একজন স্পিচ থেরাপিস্টের কাজটা কি, একজন অকুপেশনাল থেরাপিস্টের কাজটা কি। এবার সাপোজ দেখা যাচ্ছে যে একটি বাচ্চা, সেই বাচ্চাটি অন্য কোথাও তিনটে আলাদা আলাদা জায়গাতে হয়তো তার তিনটে থেরাপি হয়, মানে অকুপেশনাল থেরাপি হচ্ছে কোথাও, কোথাও স্পিচ থেরাপি হচ্ছে, কোথাও স্পেশাল এডুকেশন হচ্ছে। তিনজনের সাথে কানেক্টেড না, তিনজন জানে না যে কার সাথে মানে বাচ্চাটির সাথে কি কি কাজ হচ্ছে। এবার সেক্ষেত্রে সাপোজ বাচ্চাটির কাছে আমি অ্যাজ এ স্পিচ থেরাপিস্ট আমি হয়তো বাচ্চাটিকে আমি প্ল্যানে রেখেছি যে কি আমি চাইছি এবার ও যে পিকচার পয়েন্ট করুক, বাচ্চাটি পিকচার পয়েন্টিং এর থ্রুতে ও কমিউনিকেট করতে শুরু করুক। আমি সেটা বা ও ম্যাচিং করছে যখন বা আইডেন্টিফিকেশন আমি যখন করাচ্ছি তখন পিকচারটা পয়েন্ট করুক। তো সেটা যখন আমি চেষ্টা করছি তো ডেফিনেটলি আমি পয়েন্টিং নিয়ে কাজ করাতে বলেছি মাকে। আর এদিকে আমি কিন্তু সিটিং দেখলাম না, আমি কিন্তু এটা দেখলাম না যে বাচ্চাটার আই কন্ট্যাক্ট কি, আমি দেখলাম না জয়েন্ট অ্যাটেনশন কি, আমি দেখলাম না বাচ্চাটার কমপ্লায়েন্স কি, যেগুলো স্পেশাল এডুকেশন পার্ট আমি দেখলাম না। সেটা আমি দেখলাম না যে বাচ্চাটার ফাইন মোটের কোনো ইস্যু আছে কিনা, আমি দেখলাম না বাচ্চাটা আদৌ ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই মুভমেন্টটা করতে পারে কিনা, আমি জানি না। কিন্তু তো আমি যে পয়েন্টিংটা করাতে চাইছি পিকচারে, সেটার জন্য আমাকে তো অটিস্টের হেল্পটা লাগবে, আমার স্পেশাল এডুকেটরের হেল্পটাও লাগবে। এবার সাপোজ
এবার ভাইস ভার্সা যদি বলি, ধরুন যে স্পেশাল এডুকেটর, সে হয়তো এডুকেশনাল কোনো একটা অ্যাক্টিভিটি করাচ্ছেন বা ছোট বড় বোঝানোর চেষ্টা করছেন বা এমন একটা অ্যাক্টিভিটি যেটাতে বাচ্চাকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে, সেখানে স্পিচ থেরাপিস্ট যদি ইনস্ট্রাকশন ফলোইং এর উপরে বা রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের উপরে কাজ না করে, সেক্ষেত্রে বাচ্চার মায়ের পক্ষে বাচ্চাকে সেই স্পেশাল এডুকেশনাল অ্যাক্টিভিটির মধ্যে গুলো দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। কাজে সবগুলো না মানে একদম ইন্টারলিঙ্কড। আমরা কোনোটাই কোনো প্রফেশনাল এরকম বলতে পারি না যে এটা খুব ইম্পর্টেন্ট আর এটা ইম্পর্টেন্ট নয়। সম্পূর্ণটা একটা মানে একটা ইন্টিগ্রেটেড প্রসেস, একটা টিম ওয়ার্ক। আমি জানি না এখানে সবাই হয়তো জানেন না, আমি পার্সোনালি কমডিল ব্যাঙ্গালোর ট্রেন্ড আমি। So I have been under Dr. Pratibha Karan since last 2 years. তো এবার সেই কারণে কমডিলের কনসেপ্টটা কিন্তু ডক্টর প্রতিভা কারণের নাম আমরা আমাদের ফিল্ডে যারা স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, অডিওলজি নিয়ে পড়াশোনা করেছি তারা প্রত্যেকেই মোটামুটি ম্যামের নাম জানে, কারণ শি ইজ আ very famous personality in our field. তো উনি যখন উনার যে প্ল্যান থাকে বা উনার যে কাজের প্রসেস থাকে সেটার মধ্যে কিন্তু সব সময় ওটিস্ট, স্পেশাল এডুকেটর, স্পিচ থেরাপিস্ট সবাই তিনজন কিন্তু এক জায়গা পেয়ে থাকে। কেউ কখনো কম হয় না, কেউ কখনো বেশি হয় না, বিকজ উই আর ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার। একজন যদি বলেন যে আমি ইন্ডিপেন্ডেন্টলি শুধু একটা থেরাপি, শুধু ওটি করা হয়ে যাবে, ওটি করালে 70% ইমপ্রুভমেন্ট, স্পিচ করালে 20% ইমপ্রুভমেন্ট, এই পার্সেন্টেজটা কোনো আর্টিকেল বা কোনো স্টাডি, কোনো সাইন্টিফিক রিসার্চ আছে বলে আমার মনে হয় না। ঈশিতা, আই থিঙ্ক ইউ আর দ্য রাইট পারসন যে এটা নিয়ে রেফার করতে পারবো আমি যাকে। কোনো সাইন্টিফিক রিসার্চ কোনো স্টাডি কি আছে যে কথাটা বলতে পারি আমরা? হ্যাঁ, এবার একাডেমিক্সে আসছি ম্যাম। একাডেমিক্সে এই যে আপনি বললেন যে ওটি, স্পেশাল এডুকেটর, ইভেন প্যারেন্টস, মানে প্যারেন্ট ইজ দ্য বেস্ট থেরাপিস্ট। প্যারেন্ট খুব আওয়াজটা একটু করে কমানো গেলে খুব ভালো হতো। সুমিত্রাদি একটু আওয়াজটা কি কমানো যাবে? আওয়াজটা একটু কমানো যাবে? খুব আওয়াজ হচ্ছে। না আমি বলছি ব্যাপারটা কি হয়েছে, অর্চিতাদি আনমিউট করলে আর কানেক্ট হতে পারবে না অডিওতে, তাই জন্য এই সমস্যাটা হয়েছে, একটু অ্যাডজাস্ট। ঠিক আছে, হ্যাঁ। তো ম্যাম, পৌলমী ম্যাম যেটা টিমের মধ্যে মানে আনএভিটেবল একটা পার্ট পেরেন্টস, সেটা ছাড়া তো আমাদের ছাড়া তো কোনোভাবে কিছু পসিবল না। অ্যাবসলিউটলি, আমি প্রফেশনাল বলছিলাম। হ্যাঁ, পৌলমী ম্যাম যেটা আপনি বলছিলেন যে ইনক্লুডিং প্যারেন্টস, ওটি, স্পেশাল এডুকেটর, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, যেই মানে অ্যাপ্রোচটা আপনি কথা বললেন, এটা বেসিক্যালি ট্রান্সডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। মানে ধরুন হাতির সুরটা ছোট, আমরা এদিক থেকে দেখছি তাহলে তো হাতির সুরটা ওইটুকুনি, হাতি ওইটুকুনি। এবার হাতির বডিটা দেখছি, হাতি অতটা, তাহলে হাতি অতটা। চোখটা দেখছি, তাহলে হাতি ওইটুকুন। তো এইভাবে যদি আলাদা আলাদা প্রফেশনের কাছে একটা রুমে যায় তাহলে কিন্তু কোনো বাচ্চাই ইমপ্রুভ করতে পারবে না। আবার যদি কোনো একজন প্রফেশনের কাছে যায় তাহলেও না, মানে প্রফেশন, প্যারেন্ট একটা প্রফেশন, কিন্তু প্যারেন্টিং ইটসেলফ ইজ আ প্রফেশন। প্যারেন্ট কিন্তু নিজের বাচ্চাকে সব থেকে ভালো বুঝতে পারে, এবং থেরাপিস্টরা তারা হচ্ছে কোচ প্যারেন্টস এর, অ্যাকচুয়ালি তারা রাইট ডিরেকশনটা দেখায়। তো কোনো মানে ওয়েবিনারের কথা আমি বলছি না, কারণ ওয়েবিনার বেসিক্যালি জেনারেল টিপস দেয়, ওয়েবিনারে জেনারেল অ্যাক্টিভিটিস দেয়, কিন্তু একজন যে অ্যাটাচড থেরাপিতে, যেটা আমি একটা আমার ডিপিতে অনেকে দেখবেন বা ওটা মানে যে থেরাপিস্ট তো কোনো 1 ঘন্টার থেরাপিস্ট বা 45 মিনিটের থেরাপি হয় না। আমি আজকেও আমাকে একজন অ্যাপ্রোচ করেছে, ম্যাডাম থেরাপিটা কতক্ষণের? আমি হচ্ছে যে আমি তো ডিরেক্টলি থেরাপি করছি না, কিন্তু যে কোনো জায়গায় যাবেন জিজ্ঞেস করবেন না যে কতক্ষণের, রাদার কতটা এফেক্টিভ। মানে টাইমটা কিন্তু অনেকে আমাদের ভুল ধারণা যে কতক্ষণের, অনেকক্ষণ ধরে বাচ্চার সাথে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, পেরেন্টসকে বাইরে বার করে দিলাম, বা পেরেন্টস থাকলো, সেটা কথা নয়। যেন এফিকেসি, থেরাপিউটিক এফিকেসিটা কি আছে সেটা দেখতে হবে। আর যেটা বলছিলাম যে ট্রান্সডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কিন্তু এফিকেসিটা ম্যাক্সিমাম, মডার্ন রিসার্চ আপনারা পাবমেড, গুগল স্কলার, অনেক কিছু আমরা রিসার্চ বলে দাবি করি। তো রিসার্চ কিন্তু সবসময় পাবমেড বা গুগল স্কলার অথেন্টিক রিসার্চ, যেহেতু আমি একাডেমিক্স আছে আমি এটার উপর জোর দেবো। রিসার্চ দেখতে হলে, যে কোনো বিষয়ে রিসার্চ দেখতে হলে শুধু এটা নয়, গুগল স্কলার বা পাবমেডে আপনারা রিসার্চ দেখুন। থ্যাংক ইউ। Something, shall I add something in this? একটা পেরেন্টের কোয়েরি ছিল এটা, যেটা আমি একটু ডিসকাস করে নিতে চাই। এটা
কে প্রীতি ম্যাম? চন্দনদা যদি এটা একটু তুমি অ্যানসার করে দাও। हेलो, হ্যাঁ আমি আসলে বুঝতে পারছি না কি অ্যানসার। हाँ हाँ बोलिए पल्लवी, मैम। हाँ जी, मैं आपके जो मतलब डिस्कशन पॉइंट है उसी में ऐड करना चाह रही हूँ कि there are two things, interdisciplinary team approach and transdisciplinary team approach. There are two approaches of treatment and क्या ये हर किसी स्पीच लैंग्वेज में देखो या अदर मेडिकल डिजीजेस में देखो, there is always a team approach in the treatment procedure. अब है, हम अगर ऑटिज्म स्पेक्ट्रम डिसऑर्डर या स्पीच लैंग्वेज के जितने भी डिसऑर्डर हैं उसकी बात करें तो बेसिकली अगर हम टू अप्रोचेस में बात कर रहे हैं कि ट्रांसडिसिप्लिनरी अप्रोच है, इट मींस कि एक प्रोफेशनल, जैसे आप स्पेशल स्कूल्स में या कहीं पे जहाँ पे रिसोर्सेज कम है तो क्या होता है कि एक रिसोर्स पर्सन होता है और वो कनेक्ट करते हैं डिफरेंट प्रोफेशन से एंड द सेम पर्सन इज डूइंग ऑल द थेरेपी, दैट इज ट्रांसडिसिप्लिनरी. एंड द अदर वन इज इंटरडिसिप्लिनरी कि आपके जैसे स्पेशल स्कूल्स हैं या रिहैब सेंटर है उसमें सारे प्रोफेशनल वर्क कर रहे हैं. मुझे पता है कि ऑक्यूपेशनल थेरेपिस्ट क्या कर रहे हैं, ऑक्यूपेशनल थेरेपिस्ट को पता है स्पीच थेरेपिस्ट क्या करते हैं, स्पीच थेरेपिस्ट को पता है स्पेशल एजुकेटर क्या करे. वी आर वर्किंग एज अ टीम और ये रेफरल क्राइटेरिया इवन ऑल इंडिया इंस्टीट्यूट ऑफ मेडिकल साइंसेज भी फॉलो करते हैं कि सबसे पहले बच्चा एक पीडियाट्रिशियन के पास आता है क्योंकि बच्चे को सबसे पहले स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट के पास अगर नहीं आया बच्चा, हर माँ बाप पीडियाट्रिशियन के पास जाता है. पीडियाट्रिशियन उनको रेफर करते हैं कि बच्चे को आप स्पीच लैंग्वेज डिपार्टमेंट में ले जाइए. वहां पे उनका जो नॉर्मल प्रोटोकॉल है उसमें उनका ऑडियोलॉजिकल स्क्रीनिंग के अलावा साइकोलॉजिकल टेस्टिंग एंड देन स्पीच लैंग्वेज पैथोलॉजी डिपार्टमेंट में रेफर किया जाता है. ये दोनों टेस्ट होने के बाद स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट डिसाइड करते हैं एंड अदर टीम प्रोफेशनल मिलके कि इनका क्या प्लान होगा. तो ये टोटली इंटरडिसिप्लिनरी है. हम ये नहीं कह सकते कि नहीं ये स्पेशल एजुकेटर है वो सारा देख लेगा, क्योंकि मैं एज एसएलपी मैं स्पेशल एजुकेटर का काम नहीं कर सकती, मैं एज ए पीडियाट्रिक्स का काम नहीं कर सकती. क्या मैं दवा दे सकती हूँ बच्चे को? तो स्पीच लैंग्वेज जो कर सकते हैं वो कोई पीडियाट्रिशियन भी नहीं कर सकता, वो कोई स्पेशल एजुकेटर भी नहीं कर सकता. जो आरसीआई प्रोफेशनल है जिसके लिए बने हैं उन्हीं को वो काम करने दीजिए. और आप पेरेंट्स, आप सबसे ज्यादा अवेयर हैं बच्चों के लिए, आपको जिज्ञासा भी रखना है और आपको सतर्क भी रहना है कि आपको किससे क्या लेना है. तो प्लीज पेरेंट्स आप सतर्क रहें. হ্যাঁ মানে এইটা প্রীতি ম্যাম একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে প্যারেন্টসকে অ্যাক্টিভ পার্টিসিপেট করতে হবে, মানে কগনিটিভলি ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে এবং সাথে বিশ্বাস রাখতে হবে. দুটোই খুব ইম্পর্টেন্ট. অন্ধবিশ্বাস রাখলে হবে না, অন্ধবিশ্বাসও থাকলে হবে না, আবার বিশ্বাস না করলেও হবে না. দুটো খুব মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আর কি জোনটা, যে মানে অন্ধবিশ্বাসও করতে বলছে না কিন্তু আবার একদম বিশ্বাস না রাখলেও হবে না. দুটো জায়গায় অ্যাওয়ারনেস বাড়াতে হবে নিজেদের মধ্যে, বাচ্চাকে বুঝতে হবে, জানতে হবে, প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর ওয়েবিনার অ্যাটেন্ড করতে হবে, গুগল করতে হবে, সাথে সাথে নিজের থেরাপিস্টের উপর বিলিফও রাখতে হবে. দ্যাটস আ গ্রেট পয়েন্ট আই থিংক. আমার একটা কোশ্চেন আছে এখানে স্পেসিফিক সবার কাছে, আমি একটুখানি বলছি. তো আমার একটা কোশ্চেন আছে, আমাদের প্যারেন্টসদের অ্যাওয়ার্ড থাকতে হবে, এইটা থাকতে হবে, এইটা আমি ওয়েবিনার অ্যাটেন্ড করব, আমি ফেসবুক পেজ আছে আমার, আমি সেগুলো অ্যাটেন্ড করব, সেগুলো আমরা যারা একটু অভিজ্ঞ প্যারেন্টস তারা অ্যাক্সেস করতে পারে. কিন্তু আজকে যারা নিউলি ডায়াগনোজ অটিজম হয়েছে তারা কিন্তু এত কিছু জানে না. হোয়াট ইজ স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, what is called special education and what is occupation therapy, ওদের অকুপেশন থেরাপি কি, স্পিচ থেরাপি কি, মানে এইসব কোনো ধ্যান ধারণা নেই. তারা যাবে হচ্ছে ফার্স্ট হচ্ছে ডক্টরের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে, টানা বা চাইল্ড স্পেশালিস্টের কাছে, তারা যেখানে রেফার করবেন সেখানে. বা সেক্ষেত্রে আমি কখনো কখনো দেখি এরকম একটা প্রচলিত এরকম ধ্যান ধারণা রয়েছে, বাচ্চাকে যদি প্লে স্কুলে দিয়ে দেওয়া হয় বা এটা করা হয় বা কিছু ওষুধ খাইয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার কথা বলা চলে আসবে. দেয়ার ইজ আ ডেফিনেশন ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট যেটা বলা হয় ক্রিটিক্যাল এজ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট. তো এইখানে এই বিষয়বস্তুটা আমি একটু ম্যাডামের কাছে জানতে চাই, আপনি যদি এই বিষয়বস্তুর উপরে একটুখানি অর্চিতা ম্যাডামকে বললেন তো?
হ্যালো হ্যাঁ অর্চিতা ম্যামকে বললেন, চন্দনদার হয়তো নেটটা কিছু ইস্যু করছে। হ্যাঁ অর্চিতা ম্যামকে বলেছেন। একটু কোয়েশ্চেনটা রিপিট করলে ভালো হতো, আমি মানে শুনতে পাইনি ঠিকঠাক ভাবে, নেটের প্রবলেম আই থিংক। না, চন্দনদা যেটা বলছিলেন সেটা হচ্ছে বাচ্চাদের যে ক্রিটিক্যাল এজটা, মানে ডাক্তারের কাছে ঘুরে ওষুধ খাইয়ে ওয়েট করে ওয়েবিনার অ্যাটেন্ড করে থেরাপিস্টের কাছে ঘুরে অ্যাসেসমেন্ট করিয়ে যে ক্রিটিক্যাল এজটা পেরিয়ে যাচ্ছে, আর সেটা যে কতটা ক্ষতিকারক বাচ্চার জন্য, সেটা নিয়ে একটু ডিসকাস করতে বলছেন স্যার। সরি, হ্যাঁ আসলে একটা জিনিস দেখা গেছে যে যারা যে সমস্ত পেরেন্টসরা একটু কনসার্ন, ওই যেটা ঈশিতা বললো বিশ্বাস অন্ধবিশ্বাস, তেমনি আমি বলবো কনসার্ন আর ওভার কনসার্ন দুটো খুব সমস্যা। এবার কনসার্ন জিনিসটা হচ্ছে যে আমি সবকিছুই করব কিন্তু সেটা যথাযথ, এবং সেখানে একটা টিম ওয়ার্কের কাজ আছে। টিম ওয়ার্কের কাজ হচ্ছে যে এই যেটা চন্দন এক্ষুনি বললো, যে প্রত্যেকেরই যে যার যা জব রেসপন্সিবিলিটি আছে সেখানে তারা যদি ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে সামগ্রিকভাবে একটা বাচ্চার কিন্তু উন্নতি হয়। এইবার কথা হচ্ছে কোন বাচ্চার ওটি লাগবে, কোনো বাচ্চার কি পিটি লাগবে, ফিজিওথেরাপি, অকুপেশন থেরাপি, ওটিপিটি মানে, কোনো বাচ্চার কি স্পেশাল এডুকেশন, ওভারঅল যারা একাডেমিক্যালি বাচ্চারা ডিফারেন্ট লেভেল বাচ্চারা পিছিয়ে থাকে, তো সেখানে তাদের কিন্তু বাকি যে আনুষঙ্গিক যে জিনিসগুলো সেগুলো কতটা কি লাগবে কি লাগবে না সেটা কিন্তু ডিপেন্ড করে একটা প্রপার অ্যাসেসমেন্টের উপরে। সেই অ্যাসেসমেন্টটা কিন্তু আরসিআই রেজিস্টার্ড প্রফেশনালসদের দ্বারাই করাটাই বাঞ্ছনীয়, এবং সেটা প্রত্যেকেই আরসিআই রেজিস্টার্ড হওয়া চাই। এমন নয় যে 6 মাসের ফাউন্ডেশন কোর্স করে কেউ একটা অ্যাসেসমেন্ট করে দিল, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকছে। তো সেই ক্ষেত্রে একটু পেরেন্টসকে একটু নিজেদের পড়াশোনা করেও একটু সেভাবে নলেজটা গেইন করতে হবে। কার মুখে শুনলাম অমুক বাড়ির বাচ্চা গেছিল, ওর মুখে শুনলাম ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট হয়েছিল, তো শোনাটা অব্দি ঠিক আছে, কিন্তু সেই শোনাটাকে কতটা আমি লার্ন করব, কতটা আমি ইউটিলাইজ করব, সেটা ডিপেন্ড করে আমার যথাযথ ব্যাপারটা সম্পর্কে জানার ব্যাপারে। তো এই জন্য আমি বলবো যে বাচ্চাকে যখন প্রথম আপনার, এটা সমস্ত পেরেন্টসদের ক্ষেত্রেই আমি উদ্দেশ্যে বলছি, যখনই আপনারা জানতে পাচ্ছেন ফ্রম এনি ডক্টর অর পেডিয়াট্রিশিয়ান বা বাড়ির কোনো ফ্যামিলি ফিজিশিয়ানের থেকে, তখন দেরি না করে একটা অ্যাসেসমেন্ট করাটা খুব বাঞ্ছনীয়। এবং সেখানে স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট বা ধরুন তার যা যা আর আনুষঙ্গিক যদি লাগে, তার যদি কোনো রকম বা সবকিছু যদি প্রবলেম থাকে, বা সেটা দেখার ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে কোন বাচ্চার কি সমস্যা, সেই অনুযায়ী তার অ্যাসেসমেন্ট করে তারপর তার থেরাপিটা নির্ধারিত হয়। এবার হচ্ছে যে ক্রিটিক্যাল এজ পিরিয়ড জেনারেলি সেই এজ পিরিয়ডের মধ্যে যদি আমরা করি, তবে এই ডেভেলপিং পিরিয়ড কেন আমরা বারবার বলি, আজকে ধরুন আমরা যারা আজকে ওয়েবিনারে আছি তারা কি, যারা সবাই অ্যাডাল্ট পার্সন, তারা আমরা কি আর লম্বা হবো না, কারণ আমাদের একটা সার্টেন এজ অব্দি আমাদের সবকিছুই একটা ডেভেলপিং বা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্রিটিক্যাল এজ পিরিয়ড একটা ডেভেলপিং টাইম পিরিয়ড একটা পরিমাপ করা থাকে। এই বয়সের মধ্যে যদি তাকে স্টিমুলেশন দেওয়া হয় তার রিকোয়ারমেন্টস অনুযায়ী বা তার নেওয়ার ক্ষমতা অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা যে ইমপ্রুভমেন্টটা হবে নিশ্চয়ই সেই আফটার 10 ইয়ার্স যখন সে বাচ্চাটা আসবে তার সেই মতো তার ইমপ্রুভমেন্টটা হবে না। তো ইট ডিপেন্ডস আপন, পুরোটাই ডিপেন্ড করছে ক্রিটিক্যাল এজ পিরিয়ডের মধ্যে তার আর্লি ইন্টারভেনশন হলো কি, আইডেন্টিফিকেশন হলো কিনা, তারপর তার ইন্টারভেনশন যথাযথ হলো কিনা, অ্যাসেসমেন্ট হলো কিনা, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ঠিকঠাক ফলো আপ হলো কিনা, এবং সব থেকে যেটা এখন বিরাট একটা কোয়েশ্চেনের ব্যাপার, যে ঠিকঠাক প্রফেশনালিস্টের কাছে গিয়ে থেরাপি হচ্ছে কিনা। কারণ আজকে আমি তারাতলায় গিয়ে থেরাপি নিলাম, আমি কোনো কারণ নাম করে বলছি না, কোনো সেন্টারে গিয়ে, আমি কালকে মানিকতলায় গেলাম, কালকে সিতির মোড়ে গেলাম, কালকে বেলঘুরিয়া এলাম, এইভাবে থেরাপি করলে কিন্তু জাস্ট লাইকে যা বড় আর কি, মানে ঘোড়াই হবে ব্রাহ্মণের মতো, বাচ্চাটা কিছু আর হবে না। এই করে করে টাইম গুলোই চলে যাবে এবং বাচ্চা কিছু ইমপ্রুভমেন্ট আলটিমেটলি হবে না। এই জন্য যথাযথভাবে জেনে শুনে নিজেরা, ঈশিতা বললো গুগলে সার্চ করুন, আপনারা সবাই আরসি রেজিস্টার অডিওলজিস্ট থেরাপিস্টের সমস্ত কন্ট্যাক্টও পেয়ে যাবেন, স্পেশাল এডুকেটরও পাবেন, যারা আরসি রেজিস্টার অকুপেশন থেরাপিস্টের নাম্বার পাবেন, ফিজিওথেরাপিস্টও পাবেন, তাদের কাছে মানে সব রকম অ্যাসেসমেন্ট করে তারপরে নির্ধারিতভাবে সবার কাছে গিয়ে যাকে যেরকম ভাবে দরকার যে বাচ্চা, সেইভাবে থেরাপি প্রোটোকলস মেনে চললে আমার মনে ক্রিটিক্যাল এজ পিরিয়ডে করলে অবশ্যই সেই বাচ্চার খুব ভালো ইমপ্রুভমেন্ট হবে। বাকিরা কিছু বলতে পারো তোমরা?
চন্দনদা, থ্যাংক ইউ সো আরেকটা, মাচ ম্যাম। হ্যাঁ, আমার মনে হয় অর্চিতা ম্যাম অনেকটাই সুন্দরভাবে মানে এই টপিকটাকে কভার আপ করলেন। চন্দনদা, আপনার কাছে আরেকটা কোয়েশ্চেন ছিল, যেটা খুব রিসেন্টলি আমি জানতে পেরেছি, মানে পেরেন্টের কাছ থেকে, এটা পেরেন্টের জানার কথা নয়, এটা কোনো প্রফেশন বলেছেন বা অন্য পেরেন্ট বলেছেন, হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং, নাথিং লাইক দ্যাট। তো এটা মনে হয় আমাদের এই প্ল্যাটফর্মটা থেকে একবার ক্লিয়ার করে দেওয়া দরকার। এরকম একটা ধ্যান ধারণা অনেক পেরেন্টের মধ্যে আসছে যে ওরোমোটর এক্সারসাইজটা অকুপেশনাল থেরাপিস্টের ডোমেন, এটা স্পিচ থেরাপিস্টের ডোমেন নয়। তো এইটা নিয়ে যদি আপনি কিছু বলেন। আচ্ছা, বেসিক্যালি ওরোমোটরের যে ব্যাপারটা আসছে, আমরা দুভাগে এটাকে ভাগ করছি, যে আমরা ওরোমোটর এক্সারসাইজ, অকুপেশন থেরাপির যে পার্টটা আছে সেটা অকুপেশন থেরাপির যে সেন্সরি যে পার্টগুলো আছে সেই পার্টের ভিতরে অকুপেশন থেরাপির রোল রয়েছে। আমাদের ওরোমোটর এক্সারসাইজে স্পিচ প্রোডাকশনের যে পার্ট রয়েছে, মানে আর্টিকুলেশনের যে পার্টগুলো রয়েছে, উচ্চারণের সুবিধার জন্য যে আমরা এক্সারসাইজগুলোকে করিয়ে থাকি, ফোনেটিক যে প্লেসমেন্ট থেরাপিগুলো যে আমরা করে থাকি, বা আমরা যদি ডিলেড ডেভেলপমেন্টাল মাইলস্টোন থাকে বা সেরিব্রাল পালসি থাকে, যেখানে স্ট্রেংথ, এক্সেলারেশন, এই যে এই জায়গাগুলো সমস্যা রয়েছে, সেইখানের উপরে যে আর্টিকুলেশন মানে এক্সারসাইজ করিয়ে সেই মাসেল স্ট্রেন্থিং এর যে ব্যাপারগুলো আছে সেগুলো করিয়ে থাকি। এটা কিন্তু পিওরলি এসএলপি ডোমেন। ওরোমোটরের ব্যাপারটা কিন্তু আমাদের ডোমিনে রয়েছে, এবং আমি জানি না এখানে ওরোমোটরের ডোমিনে আর কে কে পড়েন, কিন্তু সবাই বোধহয় পড়েন, মানে সেই জন্য হয়তো মুখে টুকে সবাই ব্রাশ করিয়ে দেন, জিভে ব্রাশ করে। আমার মানে অনেক দুঃখ লেগে আমি এই মানে ফেসবুকের যে এই গ্রুপটা করেছিলাম প্রথমে, যে আমার কাছে একজন বাচ্চা এসেছিল, তার মুখের যে জিভের যে স্বাদকরকগুলো সমস্ত নষ্ট হয়ে গেছিল। আমি এটা আগেও বলেছি, এখানে লিখেওছিলাম যে এই হ্যাঁ, মানে আমি যখন মানে এই প্রথম যে পেজটা ওপেন করি, তো তখনই থেকে আমার মনে হয় যে তাহলে কি আমাদের ভিতরে অ্যাওয়ারনেসটা এতই কি, মানে অটিজমে কথা বলছে, মানে কথা বলছে না, মানে জোর করে মুখের ভিতরে ব্রাশটা করিয়ে দেবো তাহলেই কথা বলবে, জিভটাকে ধরে নাড়িয়ে দেবো, কোনটা কিসের জন্য করাচ্ছি মাথা মুন্ডু সেটাই আমি জানলাম না। তো এই জায়গাগুলো আমাদের আরো একটু অ্যাওয়ার হওয়ার খুব জরুরি, যে আমি কেন মুখের ব্যায়ামটা করাবো, কেন এসএলপি করাবে, কোন জায়গাটায় গিয়ে অকুপেশন থেরাপিস্টের কাজ, সেইটা তাদের কোন কোন ডোমিন গুলো রয়েছে, কেন তাদেরও ডোমিন আছে, এখানে ওটিরও রোল আছে মুখেতে অনেক জায়গাতে। আমি মানে এটা একজন আরেকজন প্রফেশনাল এখানে টিম ওয়ার্কের হিসাবে, এইটা এর ডোমিন, ওটা ওর ডোমিন, এগুলো আলাদা আলাদা করা হলেও আমরা কিন্তু একে অপরের প্রতি নির্ভর, এবং আমরা এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে ডেভেলপ করি যদি সঠিক পদ্ধতিতে সেই জিনিসগুলো ইউজ হয়। আমি ঈশিতা ম্যাডামকে বলবো যদি এই ব্যাপারটা একটু ইয়ে করেন। থিওরিটিক্যালি কিছু আমি একটুখানি অ্যাড করতে চাইছি, যে আপনারা যারা শুনছেন নিশ্চয়ই এটা আমার সাথে একমত হবেন, যে আমাদের যে কথা বলি, যখন আমাদের যে টাং মাসেলস গুলি মুভমেন্ট হয়, সেগুলো অল আর ভলেন্টারি মুভমেন্ট। তাই কেউ ধরে টেনে কিছু দিল ইনভলেন্টারি, মানে একটা যেটা ভলেন্টারি মানে নিজের ইচ্ছাই শুধু ওটা নাড়াতে পারি, যেমন আমরা হার্ট মাসেলস ইনভলেন্টারি মুভমেন্ট হয়, টাং মাসেলস কিন্তু ভলেন্টারি, কেউ ধরে টেনে দিল, এটা কিন্তু হবে না। মানে সেই ক্ষেত্রেই স্যার যেটা বললেন যে ওই সম্ভাবনা আছে যে টেস্ট বাড নষ্ট হওয়ার, এবং ওরাল স্টেরিওগনোসিস বলে একটা অ্যাসেসমেন্ট হয়, ওরাল স্টেরিওগনেশিয়া আছে কিনা বাচ্চাকে চেক করে নিতে হয়, আরো অন্যান্য ওরাল সেন্সরি পার্ট গুলো চেক করে নিতে হয়। আরেকটা খুব মানে এমার্জেন্সি পার্ট আর কি, যেটা আমি বলবো, অনেক সময় বাচ্চাদের না সলভিং ডিফিকাল্টি হয় ওরাল, যেটা আমরা ডিল করে থাকি, যে আমরা কনসেন্ট্রেশন, যে লিকুইড ডায়েট আছে, সেমি সলিড ট্রায়াল আছে, মানে স্পুন 1 টিস্পুন নেবো না 2 স্পুন, অনেক সময় এই যে সলোয়িং এর যদি প্রবলেম গুলো থাকে, এইখানে যদি অনেক সময় বাচ্চাকে হার্ড ফুড বেশি খাইয়ে দেওয়া হয়, মানে যারা মানে জানেন না এই সলোয়িং থেরাপি, তারা যদি দিয়ে দেয়, তাহলে এখানে মানে শ্বাসনালীতে আটকে গিয়ে একটা হুলুস তুলুস মানে প্রাণের একটা আশঙ্কাও চলে আসে। মানে এই পয়েন্টের উপরে আমি একটু শহীদুল্লাহকে বলবো যদি আপনি কিছু বলেন, বাচ্চাদের এই সলিং প্রবলেম বা ইটিং এর উপরে যদি আপনি কিছু বলেন। শহীদুল স্যার শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি পুরোটা শুনতে পাইনি, আরেকবার একটু যদি বললে। আমি ওই চাইল্ড ফিডিং এর ব্যাপারটায়
একটুখানি আপনাকে বলতে বলছি, এই যে ওরাল ফিডিং এর যে সমস্যাগুলো হয়, অনেক সময় আমরা সলিড ফুড দেবো না লিকুইড ডায়েট দেবো, অনেক সময় ওরাল স্ট্যাসিস হয়ে যায়, মুখের ভিতরে যদি খাবার অনেকক্ষণ রেখে দেয় তাহলে যদি আমরা গিলতে যাই তাহলে যদি আমাদের শ্বাসনালীতে সেটা চলে যায়, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। তো বাচ্চা খাচ্ছে না অনেক সময় দেখি জোর করে কিছু কিছু এই যে এই জায়গাটা যেটা আমাদের রোল রয়েছে সলিং এর, সেইখানটা যদি আপনি একটুখানি বিস্তারিতভাবে বলেন। হ্যাঁ, প্রথমে বলি সেটা হচ্ছে যে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা বেসিক্যালি 6টা এরিয়াতে কাজ করে। এক হচ্ছে যে হিয়ারিং প্রবলেম, হিয়ারিং এবং ব্যালেন্স রিলেটেড কোনো প্রবলেম, সেখানে কোনো রকম ডিসঅর্ডারের অ্যাসেসমেন্ট এবং ইন্টারভেনশন। সেকেন্ড হচ্ছে যে স্পিচ রিলেটেড এনি কাইন্ড অফ স্পিচ ডিসঅর্ডার, তারপর হচ্ছে এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, তারপরে নেক্সট হচ্ছে যে সলোয়িং বা ডিসফেজিয়া, মানে যেটা হচ্ছে আমাদের খাবার গিলতে যে সমস্যা আছে সেটা। এছাড়া আছে যেটা, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন, মানে একটা কোনো বাচ্চা বা একটা কোনো পেশেন্টের দেখা গেল যে তার স্পিচ এবং ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা আছে, কিন্তু সে হয়তো কথা বলতে পারে না, মানে কথা বলতে পারে না, মানে ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম নেই কিন্তু স্পিচের প্রবলেম আছে। যে কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে আমরা অনেক সময় জিভ ধরে টানাটানি করি, বিভিন্ন রকম ওরমোটোর এক্সারসাইজ করি, অথচ দেখা যাবে সেটা হয়তো বাচ্চার জন্য দরকারি ছিল না। তো ওই এবং বিভিন্ন রিসার্চ বেসড যে আর্টিকেলগুলো আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে অটিজম বাচ্চাদের ক্ষেত্রে, অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটি 30% অটিস্টিক কিডস যারা কিন্তু নন ভার্বাল, তারা কিন্তু কোনোদিনই কথা বলবে না। তো তার মানে এই নয় যে ও কথা বলবে না তাহলে আমরা কি তাহলে ছেড়ে দেবো, অবশ্যই নয়। আমাদের মেইন কাজ হচ্ছে টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস। একটা বাচ্চাকে বা একটা ক্লায়েন্টকে, একটা পেশেন্টকে আমরা তো ভালোভাবে কমিউনিকেশনকে বাড়াতে পারবো, সেটা হচ্ছে আমাদের কাজ। এবং এরপরে এইরকম যে 6টা যে বিভিন্ন ডোমেন আছে, তার মধ্যে একটা ডোমেন আছে যে ডিসপেজিয়া বা সলোয়িং রিলেটেড প্রবলেম। এবং ডিসপেজিয়া এবং সলোয়িং রিলেটেড প্রবলেম, এটাকে যদি খুব জাস্ট সিম্পলি আমি বলছি যে নর্মালি কি হয়, আমরা একটা খাবার প্রথমে নিয়ে মুখে দিই, মুখে দেওয়ার পর সেটা আমরা চিউ করছি, বিভিন্ন টাং মুভমেন্ট দিয়ে মুভ করছি, এবং তারপরে কি হচ্ছে সেটা একটা খুব মানে সিস্টেমের মধ্যে দিয়ে সেটা কি হচ্ছে আমাদের জিভের মুখের প্রথম সামনের দিকে পেছনের দিকে আমরা ওটাকে পুশ ব্যাক করছি, পেছনের দিকে নিয়ে যাচ্ছি, এবং তারপরে আমরা ওটাকে গিলে ফেলছি। এই যে গিলে ফেলছি, এটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু অতটা সহজ না, এটা একটা ভেরি কমপ্লেক্স মেকানিজম। এবং কমপ্লেক্স মেকানিজম, এবং এটা যদি কখনো কেউ খুব একটু অসতর্ক হয়, তো একজন বাচ্চা বা একজন পেশেন্ট বা একজন অ্যাডাল্টকেও এই অসতর্কতার কারণে তার জীবনের নিয়েও সংশয় হতে পারে। মানে সেক্ষেত্রে সে একটা বাচ্চা মারাও যেতে পারে। কারণ হচ্ছে যে আমাদের খুব কাছাকাছি পাশাপাশি দুটো শ্বাসনালী এবং খাদ্যনালী দুটো পাশাপাশি থাকে। যখন আমরা খাবার খাই তখন কি হয়, তখন হচ্ছে যে শ্বাসনালীটা আমাদের, আমরা খুব ধরুন এপিগ্লটিস, তারপর ভোকাল কর্ড, মানে এটাকে আমরা বন্ধ করে দিই, এবং খাবারটা একটা নির্দিষ্ট প্রসেসে আমাদের খাদ্যনালীতে চলে যায়, এবং তারপরে সেটা পেরিস্টালসিস, মানে যতক্ষণ খাদ্যনালীতে ঢুকে গেল ততক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্রোল থাকছে, তারপরে আর কোনো কন্ট্রোল নেই। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো বাচ্চা খেতে চাইছে না, জোর করে আমরা মুখে ঠেলে দিলাম বা কিছু করলাম, তো হতেই পারে সেটা বাচ্চার জন্য অনেকটা বিপদের কারণ হতেই পারে। তো আমাদের সেটা খুব ভালো করে দেখা উচিত যে এই সমস্যাটা এক্স্যাক্টলি কোথায় পারসিস্ট হচ্ছে। এটা হতে পারে কোনো মেডিকেল কন্ডিশন যেটা হবে, সেটা কোনো ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান সেটা অ্যাসেস করবে, মানে সেটা হতে পারে জিআরটি, মানে গ্যাস্ট্রো, যেটা রিফ্লাক্স, একদম মানে নর্মালি আমরা বলি যে রিফ্লাক্স, বা আরো প্রচুর রকম মেডিকেল কন্ডিশন আছে ক্ষেত্রে বাচ্চা খেতে চায় না, সেটা একটা প্রবলেম হতে পারে। সেকেন্ড হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে আমরা যে খাবার খাওয়াচ্ছি সেই খাবারের টেস্টের একটা প্রবলেম থাকতে পারে। মানে আমরা হয়তো এমন খাবার খাই কিন্তু বাচ্চাকে একদম সেদ্ধ করে পুরো পেস্ট করে খাওয়াচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ওই টেস্টের জায়গায় বাচ্চার সমস্যা হচ্ছে, এবং যখন ওকে জোর করে খাওয়াচ্ছি ওটা একটা ফোবিয়া ক্রিয়েট হচ্ছে, মানে ফোবিক হয়ে যাচ্ছে, মানে খাবার দেখলেও আরো ভয় পেয়ে যাচ্ছে যে বাচ্চা। তো সেই ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে খাবারে যদি টেস্টের কোনো সমস্যা থাকে বা ওর ক্ষেত্রে ওটা কোনো প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতে হয়, সেক্ষেত্রে আমরা কোনো নিউট্রিশনিস্টের সঙ্গে পরামর্শ করতে পারি যে কোন রকম খাবার খেলে ওর জন্য টেস্ট ফুল হবে বা কিছু হবে। এবং কখনো কখনো দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পাওয়া যায়, সেটা দেখা যায় বাচ্চার কিছু বিহেভিয়ারাল প্রবলেমও থাকে।
মানে বাচ্চাকে যখন আমরা খাওয়াচ্ছি তখন হয়তো ওকে মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছি, টিভি দেখিয়ে খাওয়াচ্ছি, বাচ্চা সারা ঘরে ছুটে ছুটে খাচ্ছে, তো এটা একটা বিহেভিয়ারাল ইস্যুও থাকতে পারে। এবং যেটা সব থেকে ভাইটাল সেটা হচ্ছে যে সলোয়িং প্রবলেম বা ডিসফেজিয়া রিলেটেড কোনো প্রবলেম বাচ্চার আছে কিনা। যদি সলোয়িং বা ডিসফেজিয়া রিলেটেড কোনো প্রবলেম থাকে তো সেটা ডেফিনেটলি একজন মানে এক্সপার্ট বা সার্টিফাইড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টই সেটা কিন্তু অ্যাসেস করতে পারবে। হতে পারে সেটা সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট অথবা কখনো কখনো অবজেক্টিভ অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে এটা করতে হতে পারে। তো এক্স্যাক্টলি মানে ওভারঅল এইখানে আমি ওইভাবে বলতে পারবো না যে একটা বাচ্চার সমস্যা আছে তার জন্য কি কি করতে হবে, কারণ এটা কোন একটা জেনারেলাইজ আমরা করতে পারি না যে এরকম সমস্যা এই 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 স্টেপ তারপরে এই স্টেপ তারপরে স্টেপ এইভাবে করলে বাচ্চার এই খাবারের সমস্যা চলে যাবে, সেটা কিন্তু নয়। এটা কিন্তু একদম ইন্ডিভিজুয়ালাইজড একটা ট্রিটমেন্ট প্ল্যান বা অ্যাসেসমেন্ট প্ল্যান, তার উপর বেস করে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা চন্দর স্যার, 3টে কোশ্চেন আছে, আমরা কি কোশ্চেন গুলো নিয়ে নেব, কারণ আমাদের মানে প্রায় 1.5 ঘন্টা হতে চললো। হ্যাঁ একটু কোশ্চেন ঠিক গুলো আছে, নিয়ে আমি এই কোশ্চেনটা আমি হ্যাঁ, আমার ছেলের বয়স 7 বছর 7 মাস। প্রোনাউন ব্যবহারে ওর সমস্যা হলো ও কথা বলার সময় আমি না বলে নিজের নাম ব্যবহার করে, থার্ড পার্সনে কথা বলে। যেমন বাচ্চাটির নাম অর্থিত, অর্থিত পার্কে যাবে। মা বা অন্য পরিচিত কাউকে কিছু বলার সময়ও থার্ড পার্সনে এভাবে বলে, মা বাইরে যাবে না। কিভাবে আমি তুমি ও এই পার্সনগুলো সঠিক ব্যবহার শেখাবো? প্রশ্নটি চন্দন স্যারের কাছে রেখেছেন, মাধুরী মাহাতা। আচ্ছা, আমি একটা জিনিস বলছি যে বাচ্চাটার বয়স হচ্ছে 7 বছর 7.7 ইয়ার্স বললেন, তো 7.7 ইয়ার্স মানে ক্রিটিক্যাল এজটাকে এখন একটু ক্রস করে গেছে। তো অ্যাকচুয়ালি যখন ও ছোট ছিল হয়তো ওকে এরকম ভাবে শেখানো হয়েছিল, যখন কার কোশ্চেন গুলো বা প্যারালাল টকে এরকম ভাবে শেখানো হয়েছিল যে এটা কার হাত, বলা হচ্ছে এটা আর্থিকের হাত। তো এইভাবে যদি আমরা আর্থিকের জায়গাটাকে রিপ্লেস করাই তো ওইটা ওর ব্রেন তখন নিয়ে ফেলেছে। তো এইটাকে যদি এখন ঠিক করাতে হয় তাহলে আগে আমি কনসেপ্টটা বা আমার কনসেপ্টটা কিন্তু ওর ভিতরে ইন্ট্রোডিউস করতে হবে বিফোর গোয়িং ফর তুমি বা এটা। তো এইটার জন্য স্পেসিফিক ওকে WH কোশ্চেন্স এর উপরে কাজ করতে হবে, WH কার কোশ্চেনের উপরে। এখানে আমরা মডেলিং অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি যে এটা কার হাত, এটা আমি, তাহলে যদি এটা আমি হয় তাহলে এটা আমার হাত, এটা কার পা, তো এটা আমার পা, এটা আমার কাঁধ। তারপরে মায়ের হাত কোনটা, আমার হাত কোনটা। তো মায়ের সঙ্গে আমার, বাবার সঙ্গে আমার, এই যে পার্থক্যগুলো, এইটা একটা অ্যাপ্রোচ আছে। এটা সিমেন্টিক মডেলিং একটা অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এটাকে শেখাতে পারি বাচ্চাকে, যে পার্থক্যটাকে বোঝানো যে এটা আমার, এটা মায়ের, এটা বাবা। এইবারে যে থার্ড পার্সনে যে তুমি ব্যবহার করা হবে সেটা কিন্তু তারপরে আসবে সেকেন্ড স্টেপে। তো তখন তারপরে আমরা শেখাবো তুমি। তো ফার্স্ট অফ অল যে আমি এবং আমার এই কনসেপ্টটাকে কিন্তু বাচ্চার ভিতরে শেখাতে হবে। কে খাচ্ছে, আর্থিক খাচ্ছে, কে খাচ্ছে, আমি খাচ্ছি, এই কনসেপ্টটাকে কিন্তু প্রথমে শেখানোটাকে খুব জরুরি। এটা অ্যাকচুয়ালি ছোটবেলায় আমরা অনেক সময় বলে থাকি এই বলো আর্থিক খাচ্ছে, ও এটাকেই এখন শিখে ফেলেছে আর্থিক খাচ্ছে। তার ফলে বাচ্চা যেটা যেটা শিখে ফেলেছে থার্ড পার্সনে, সেটা কিন্তু থার্ড পার্সনই ও ব্যবহার করছে, প্রোনাউন্সে সমস্যা হচ্ছে। এইগুলো কিন্তু একটুখানি যদি থেরাপি চলে বা ভালো স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বা যিনি যার পরামর্শ যদি নেন এবং কিছু মাসের যদি সেশনে করে, তাহলে এগুলো কিন্তু একদমই রিকভার করা যায়। মানে বেসিক জায়গাটা তো ঠিক আছে এই WH কোশ্চেন্স এর ভিতরে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে আপনি চলে যান। হ্যাঁ, আমার ছেলের 4 ইয়ার্স ওল্ড, ও একদম চিউ করে না, সবকিছু সোয়ালো করে নেয়, কিছু সলিড ফুড দিলে সেটা মুখ থেকে ফেলে দেয়, কি করা উচিত সাজেস্ট করবেন? সাহেলি ঘোষ জিজ্ঞেস করেছেন। আমি অর্চিতা ম্যামের কাছে যদি আপনি বলেন একটু। অর্চিতা দি শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে কি নাকি আমি শুনতে পাচ্ছি না? হ্যালো, না শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ফার্স্টে দেখতে হবে হ্যাঁ ওর যে 4 বছর বয়স এবং সোয়ালো করে নেয়, ওরাল সেন্সেশনে কোনো অসুবিধা থাকলে, সেন্সিটিভিটি কোনো ইস্যুস থাকলে অবশ্যই আছে, না তাই জন্যই করছে, এবং সেটা একটা প্রপার অ্যাসেসমেন্টের দরকার। এবং 4 বছর অবধি একটা বাচ্চা সোয়ালো করছে,
যেখানে তার দাঁত বেরিয়ে গেছে সেখানেই মানে যবে থেকে তার দাঁত বেরিয়েছে, আমি ধরে নিলাম কেন, মানে অ্যাজ ইউজুয়াল নর্মালি যখন বাচ্চাদের দাঁত বেরোয় সেখান থেকে দেখতে গেলে অলমোস্ট 3.5 years অলমোস্ট মানে ওভার। তো তখন মানে 3.5 বছর বা 3 বছর ধরে সেই বাচ্চাটি চেবাচ্ছে না তার দাঁত বেরোবার পর থেকে। তো প্রথমত এখানে একটা ডিলেট একটা ব্যাপার আছে, যেটা হয়তো আজ হবে কাল হবে ভেবে, যেটা মা বাবারা আমরা একটু ওয়েট করি, লেট সি, দেখা যাক, হয়তো আজকে করছে না, এই করে করে অনেকটা সময় এমনিতেই 4 বছর হয়ে গেছে। তাহলে এখানটা আমি বলবো ওপিটি তো অবশ্যই দরকার। এখানে আমি সাইদুলের একটু হেল্প নেব, কিছু একটা প্রবলেম হচ্ছে ফোনে। তো এই ওরাল প্লেসমেন্ট থেরাপিটা এখানে দরকার, এবং সেখানটায় ওর যে অ্যাকচুয়ালি যে ভাইব্রেটর ব্রাশিং বলা হোক বা হট সেন্সেশন কোল্ড সেন্সেশন যে অ্যাক্টিভিটিস গুলো হয় থ্রু ভাইব্রেটর ব্রাশ, তো সেগুলো এখানে একটু এফেক্টিভ হবে। তবে এগুলো সবই একটা কিন্তু পার্সপেক্টিভ বলা হচ্ছে, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট না করে কোনো রকম কমেন্টস করে একটু মুশকিল আছে। আমার ধারণা এই অবধি ওরাল সেন্সেশন অসুবিধা আছে, আর ওরাল প্লেসমেন্ট থেরাপি অবশ্যই রিকোয়ারমেন্টের প্রয়োজন তার, এবং সেক্ষেত্রে তাকে আপনি অতি শীঘ্রই কোনো থেরাপি স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট সার্টিফাইড কারোকে দেখিয়ে ওপিটিটা স্টার্ট করুন। এটা ওপিটি অবশ্যই তার দরকার আছে। সাইদুল, তুমি কিছু অ্যাড করলে ভালো হয় যদি বলার থাকে। আমি তো সুমিত্রা দিকে রিকোয়েস্ট করছি যদি পৌলমী ম্যামকে একটু অ্যাড করে নেয়, কারণ উনি হয়তো একটা এক্সপার্ট ভিউ কিছু দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সুমিত্রা। হ্যাঁ পৌলমী ম্যাম, এই ব্যাপারে যদি আপনি একটুখানি কিছু বলেন। শাহিদুল স্যার কিছু বলছিলেন না তো? আচ্ছা আমি বলি তাহলে, মানে যতটুকু আমি জানি আর কি। উনি লিখেছেন যে উনার ছেলের বয়স 4 বছর। প্রথমত এটা জানতে হবে যে উনি বাচ্চাকে পেস্ট করা খাবার খাওয়ান কিনা, হাতা দিয়ে প্রায় পেস্ট করে খাওয়ান কিনা খাবার, সেটা আগে জানতে হবে। সেটা যদি হয়ে থেকে থাকে তাহলে বাচ্চাটি হয়তো চেবানোর সুযোগ পায়নি। সে প্রথম থেকে জেনে এসেছে আমাকে খাবার মুখে দিলে সেটা গিলে ফেলতে হয়, আমাকে যে চিউ করতে হয়, আমার যে জর মুভমেন্টের একটা মানে আমার জ আছে, সেটা যে রোল আছে যেটা এইভাবে মুভ করে, সেই মুভমেন্টটা ও জানে না, ও চিউটা করেনি। আর এটা হচ্ছে বিহেভিয়ারাল যদি কোনো ইস্যু থেকে থাকে যে চিউটা করতে পারছি না, সেটার একটা আলাদা থেরাপিউটিক ইন্টারভেনশন। আর যদি এটা হয় যে খাবারটা সাপোজ এরকম হতে পারে যে শুকনো ফ্রাইড রাইস বিরিয়ানির শুকনো ভাতটা খাচ্ছি, কিন্তু ওই যখনই ঝোলের সাথে ভাতটা মাখা হয়ে যাচ্ছে বা ডালের সাথে বা দইয়ের সাথে মাখা হয়ে যাচ্ছে, তখন সেই ভাতটা আর খেতে পারছি না। সেটা কিন্তু সেন্সরি প্রবলেম হলেও হতে পারে। সেখানে কিন্তু অকুপেশনাল থেরাপিস্টের ইন্টারভেনশন প্রয়োজন, অ্যাসেসমেন্ট প্রয়োজন। আর এই কথাটা আমি আরেকটা জিনিস যেটা আবার আমি বলবো কমডিলের কথা, যেহেতু আমি এটা এখানে কেউ এটা ভাববেন না যে আমি ওটি না হয়ে এই কথাটা বলছি, আমাদেরকে পুরোটা শিখতে হয়েছে। মানে যখন কমডিলে কেউ সার্টিফিকেট কোর্স করে তখন তাদেরকে ওটির পোর্শনও টাচ করতে হয়, স্পেশাল এডুকেশনের পোর্শনও টাচ করতে হয়, কিছু বেসিক্স ফর্মুলা আমাদেরকে শেখানো হয় যেগুলো জানাটা ম্যান্ডেটরি। আরেকটা জিনিস মানে সবাই জেনে নিন, সেটা পেরেন্টসদের বলছি স্পেসিফিক্যালি, বাচ্চা যেই খাবার হাতে ধরতে পারে না সেই খাবার বাচ্চা মুখে দিতে পারবে না। এটা জেনারেল রুল অফ থাম। আমি ভাববো বাচ্চাকে আমি চামচ দিয়ে খাইয়ে দেবো, কিন্তু বাচ্চাকে খেতে হবে চিবিয়ে, নট পসিবল। বাচ্চা বার করে দিচ্ছে মুখ থেকে, তার হয়তো কোনো সেন্সরি ইস্যু আছে, সে ওই টেক্সচারটাকেই ভালোবাসছে না, সেই জায়গায় যদি আমি তাকে খাবার ওরম ভাবে ঠুসে দিই তাহলে কিন্তু সে ফেলে দেবে। কাজেই আমাকে এটা দেখতে হবে যে whether it is a behavior নাকি whether it is a sensory issue। সেন্সরি ইস্যু যদি থাকে তখন সেটা একরকম ভাবে অ্যাড্রেসড হবে, যদি এটা বিহেভিয়ার হয় তাহলে সেটা আলাদাভাবে অ্যাড্রেসড হবে। যদি সেটা বিহেভিয়ার হয় তাহলে সেটা অ্যাড্রেসিং কিভাবে হবে, আমি খুব একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। সাপোজ যখন ভাত দিচ্ছে তখন খাচ্ছে না, ঠিক ভাতটা ঠিক আছে আজকে ভাত খেতে হবে না, ম্যাগি বানিয়ে দিচ্ছি, না ম্যাগি খাও, ম্যাগিটা খেয়ে নিল সঙ্গে সঙ্গে। বিহেভিয়ার 100% বিহেভিয়ার ইস্যু, কারণ ম্যাগিটাও খ্যাতখ্যাতেই তৈরি হচ্ছে, ম্যাগিটা ভীষণ ড্রাই কিছু তৈরি হচ্ছে না, ম্যাগিটা হচ্ছে একটা ব্যাপার, ম্যাগিটা খেয়ে নিচ্ছে, চিপসটা খেয়ে নিচ্ছে, কেক বার করে খেয়ে নিচ্ছে, কিন্তু ভাতটা খাবে না, বিহেভিয়ার। বাট যদি এরকম হয় যে কি ভাতটাও খেতে পারছে না, ম্যাগিটাও খেতে পারছে না, দই ভাতটাও খেতে পারছে না, মানে বেশিরভাগই স্পেসিফিক টেক্সচারের কোনো জিনিস বাচ্চাটা খেতে পারছে না,
ফ্রুটস খেতে পারছে না, স্পেসিফিক কিছু কলা খেতে পারছে না, স্পেসিফিক টেক্সচারের খাবার খেতে পারছে না, দ্যাট ইজ এ সেন্সরি ইস্যু। তো সেটা কিন্তু আলাদাভাবে ডিল করতে হবে। সেটা যদি এখন ওইভাবে ডিল করা হয় যে ঠিক আছে তোমাকে আমি ভাতও দেবো না, ম্যাগিও দেবো না, না খেয়ে থাকো, সেটা কিন্তু তাহলে হবে না, বিকজ সেটা বাচ্চাটার সেন্সরি প্রবলেম। আপনার যদি ভেতরে মুখে শিরশির করে, সেম কন্ডিশনটা বাচ্চার হচ্ছে। বা অনেকে আছে, আমি নিজেই আছি, আমি দই চিড়ে খেতে পারি না জল দিয়ে মাখা, সেটা দেখলে আমার গা গুলোয়। সেই সেন্সেশনটা যদি সবসময় কারোর ভাত দেখলে হয়, যেটা দুবেলা তাকে দেখতে হচ্ছে, ইটস ডিফিকাল্ট। ওই বাচ্চাটার জায়গায় দাঁড়িয়ে সেন্সরি ইস্যু যদি বিহেভিয়ারিস্টিক্যালি ডিল করা হয়, সেটা কিন্তু বাচ্চার কাছে পানিশমেন্ট। কাজেই প্রথমে আবার সেই কথা, অ্যাসেসমেন্ট দরকার। অ্যাসেসমেন্ট করে বুঝতে হবে বিহেভিয়ার না সেন্সরি ইস্যু, তারপরে সেভাবে জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে। ওই টেক্সচারের সাথে আমি একটা সেন্সরি ইস্যুতে অ্যাড করছি। অনেক সময় বাচ্চাদের স্মেলেও প্রবলেম থাকে কোনো পার্টিকুলার ফুডসের স্মেলে, তো সেটাও একটা কিন্তু সেন্সরি ইস্যুস এর ভিতরে পড়ে। তো সেই জায়গাটাও আমাদের একটুখানি অ্যাসেসমেন্টের ভিতরে রাখতে হয়, যে পার্টিকুলার অনেক সময় কেউ দুধের স্মেলে ভমিটিং টেন্ডেন্সিটা বেশি থাকে, মিল্ক প্রোডাক্টে, ল্যাকটিন জাতীয়তে। তো এইগুলো কিন্তু অ্যাসেসমেন্টে ভীষণ জরুরি, যে একটা দুধের স্মেল দিচ্ছে, ভমিটিং টেন্ডেন্সিটা চলে আসছে। তো মানে এটাই পৌলমী ম্যাডাম যেটা আপনাদের বললো, এখানে অ্যাসেসমেন্ট ইজ ইট আ বিহেভিয়ার অর সেন্সরি অর ওরোমোটর ফাংশনের কোনো প্রবলেম হচ্ছে কিনা, স্ট্রেন্ডিং বা মাস্কুলার কোনো স্ট্রেংথের প্রবলেমের জন্য এটা প্রবলেম ক্রিয়েট করছে কিনা। তিনটে আলাদা আলাদা জায়গায় সবার হেল্প নিয়ে টিম অ্যাপ্রোচ, মানে এখানে আমার অকুপেশন থেরাপিস্টদের হেল্প লাগবে, ওনারাও আমাদেরকে হেল্প করবেন, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের হেল্প লাগবে, স্পেশাল এডুকেটরের এখানে হেল্প লাগবে, সাইকোলজিস্ট, এই বিহেভিয়ারাল যে অ্যাসপেক্টটা আছে সেখানে আমাদের সাইকোলজিস্টদেরও হেল্প লাগবে। এটা একটা টিম অ্যাপ্রোচের ভিতরে হয়, এটাই আমি বলতে চাই। আর কোনো কোশ্চেন আছে? স্যার কোশ্চেন তো পরপর চলেই আসছে, কিন্তু আমার মনে হয় এবার একটা থ্রেশহোল্ড বেঁধে দেওয়া দরকার, যার কটা কোশ্চেন, আমার মনে হয় ম্যাক্সিমাম একটা নেওয়া যায় নাকি? হ্যাঁ, অলরেডি আমার মনে হয় বেগম পারভিন ইনি ওনার ছেলের কথা বলেছে, অলরেডি এই কোশ্চেনটার উত্তরটা আমরা অলরেডি এটা হয়ে গেছে, ডিসকাস হয়ে গেছে। বরং আমরা সুনন্দা কোশ্চেনটা, হ্যাঁ ম্যামের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। শাহিদুল আরিফিন স্যারকে বলেছেন যে কাইন্ডলি গিভ সাম আইডিয়া অ্যাবাউট অল্টারনেটিভ কমিউনিকেশন, কেন কি স্যারই বলেছেন 30% বাচ্চা কিন্তু ভার্বাল হয় না। তো সেই ক্ষেত্রে কি আমরা মা হিসেবে, বাবা হিসেবে আশা ছেড়ে দেব? আমাদের কি কাজ বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই না। স্যার একটু বলবেন যে কি করা যায়। অ্যাকচুয়ালি শাহিদুল স্যার, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের, হ্যালো শোনা যাচ্ছে তো? এখানে আমার যেটা বলা সেটা হচ্ছে আমরা মেনলি আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে কমিউনিকেশন ইমপ্রুভ করানো। তো কমিউনিকেশনকে যদি আমাদের ইমপ্রুভ করতে হয়, তো একটা মোড অফ কমিউনিকেশন হচ্ছে স্পিচ, আমরা কথা বলি। তো এছাড়াও মোড অফ কমিউনিকেশন রাইটিং হতে পারে, সাইন ল্যাঙ্গুয়েজ হতে পারে, এগুলো কিন্তু মোড অফ কমিউনিকেশন। যেটা দরকার সেটা হচ্ছে যে আমাকে একজন কোনো সেন্ডার, মানে কোনো একজন কোনো কথা বললো, আমি সেটা দেখলাম বা শুনলাম, শোনার পর সেটাকে আমি প্রসেস করলাম, এবং প্রসেস করার পর করলাম কি বলতে আছে সেটা আমি বুঝতে পারলাম, এবং তারপরে আমি আবার আমার যেটা রিপ্লাই, মানে আমার যেটা ফিডব্যাক, আমার উত্তর, সেটা আবার আমি ওনাকে দিলাম। এটা হচ্ছে কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা খুব সিম্পল একটা প্রসেস। তো এই প্রসেসের জন্য কি দরকার হচ্ছে, প্রথমে যিনি ধরুন দুজন ব্যক্তি, তো একজন একটা কোনো মেসেজ আমাকে পাঠাচ্ছে, সেই মেসেজটা হতে পারে ভার্বাল মোডে, হতে পারে সেটা রিটেন মোডে, বা অন্য কোনো মোডে যে করে হতে পারে। তো এই যে মোড যেটা, সেটা আমাকে ওয়ার্নিংটা আমাকে প্রথমে বুঝতে হবে, মানে এটা প্রসেস করার পর তার মানটাকে আমাকে বুঝতে হবে। মানে বোঝার পর ওর যে কি উত্তর দেবো, আমি কি রিপ্লাই দেবো, সেটাও কিন্তু আমার মাথায় আবার এনকোড করতে হবে। মানে আমি সেটা ভাববো যে আমি কি বলবো, এবং সে বলার পর সেটাকে আমি আবার ওনাকে বোঝাবো। তো এইটা হচ্ছে যে কমিউনিকেশন একটা সাইকেল। তো এবার আমি ধরে নিলাম যে কোনো বাচ্চা, কোনো ব্যক্তি যার হয়তো আর মোড অফ কমিউনিকেশনের স্পিচ মোড যেটা, সেটা হয়তো আমি আর পারছি না, বলতে বোঝাতে পারছি না, বা সেটা হয়তো সম্ভব না। তো তার মানে কি ওই বাচ্চার জন্য কিছু করা সম্ভব না? একদমই না, সেটা কোনোভাবেই সেটা হতে পারে না। আমরা যদি একটা খুব লাইভ, মানে খুব একটা ভালো এক্সাম্পল দেখি, তাহলে আমরা দেখব যে স্টিফেন হকিংস এর মতো একজন সায়েন্টিস্টও, যিনি ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট ছিলেন, অথচ উনি কথা বলতে পারতেন না।
অথচ উনি খুব সুন্দরভাবে উনি খুব ভালো কমিউনিকেট করতে পারতেন, ওনার কমিউনিকেশনে কোনো প্রবলেম হতো না। আমরা যদি ভাবি যে এটা প্রবলেম, তাহলে সেটা কিন্তু আমাদের প্রবলেম। কিন্তু আমরা যদি সেটাকে, এটা যে কোনো বাচ্চা বা যে কোনো ব্যক্তি যেটা উইক পয়েন্টকে যদি আমরা হাইলাইট করতে যাই, তাহলে আমরা কিন্তু কোনোদিনই তার ব্রাইট সাইডটাকে পাবো না। আমাদের সবসময় দেখতে হবে আমরা কোন ব্রাইট সাইড, মানে কোনটা ভালো দিক আছে, সেটাকে আমরা কিভাবে হাইলাইট করতে পারবো। যদি দেখা যায় যে একটা বাচ্চা সে স্কুলে ভালো রেজাল্ট করতে হবে, বাট সে খুব ক্রিকেট ভালো খেলছে, আমরা যদি ক্রিকেটটাকে ফোকাস করি, তাহলে কিন্তু স্কুলের পড়াশোনায় যে রেজাল্ট করছে না, সেটা কিন্তু সেকেন্ডারি হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা বাচ্চা কি করে সুন্দরভাবে ক্রিকেট করবে। তো এই জায়গায় যদি দেখি যে কোনো বাচ্চার স্পিচের মানে কথা বলে বোঝাতে পারছে না, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অল্টারনেটিভ মোড অফ কমিউনিকেশনে যেতে হবে। এবার অল্টারনেটিভ মোড অফ কমিউনিকেশন মানে হচ্ছে যে সেক্ষেত্রে একটা জিনিস খুব দরকার, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সেটাকেও বলি অথবা অন্য মোডেও করি, ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা পার্ট। যে ল্যাঙ্গুয়েজ যদি কারো না থাকে, তাহলে কিন্তু আমি কথা বলতে পারলেও বলতে পারবো না। মানে ধরুন আমি আজকে জার্মানিতে চলে গেছি, মানে জার্মান ল্যাঙ্গুয়েজ, আমি তো কথা বলতে পারি, কিন্তু ওখানে কোনো লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারবো না। তার কারণ হচ্ছে জার্মানি ল্যাঙ্গুয়েজটা জানি না। কিন্তু আমি যদি তাহলে কি হতো, আমি কথা না বলে তো লিখে ওকে বোঝাতে পারতাম। অথবা কোনো হাইটেক, যেমন স্টিফেন হকিংস ইউজ করতেন, হাইটেক একটা টেকনোলজি ছিল, সেখানে ইউজ করতেন। তো নর্মালি এই অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে, আমি এবার এই পয়েন্টে আসছি, সেটা অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে যখন আমরা দেখবো যে একটা বাচ্চার ক্ষেত্রে কোনোভাবেই ডেভেলপ করা সম্ভব হচ্ছে না, তখন কিন্তু আমরা অল্টারনেটিভ কমিউনিকেশন মোডে কমিউনিকেশনটা ইমপ্রুভ করানোর চেষ্টা করি। তো এখানে আরেকটাও ভুল ধারণা আছে, সেটা যদি একটা আমরা অল্টারনেটিভ কমিউনিকেশন স্টার্ট করে দিই, তাহলে ও হয়তো কোনোদিনই একটা সুযোগ হয়তো থাকলেও থাকতে পারতো, সেটা আর কোনোদিনই আসবে না। সেটা কিন্তু একদম রং কনসেপ্ট। এটা কিন্তু উল্টে অনেক সময় স্পিচকে এটা কিন্তু মানে অনেক সময় কমিউনিকেশন আমরা স্টার্ট করলাম, সেটা স্পিচকে মানে ওটা আসতেও হেল্প। অল্টারনেটিভ কমিউনিকেশন ইনিশিয়ালি যেটা করা, সেটা হচ্ছে প্রথমে ল্যাঙ্গুয়েজের জায়গাগুলো আমাদের খুব ভালো করে ক্লিয়ার করে নিতে হবে, ল্যাঙ্গুয়েজের জায়গাগুলো খুব ভালো করে ডেভেলপ করতে। তার জন্য একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট কাজটা করে সঙ্গে প্যারেন্টস, বাবা মায়ের সঙ্গে ভালো করে কমিউনিকেট করে। এবং তারপরে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, অ্যাসেস করে দেখতে হবে, সেটা হচ্ছে যে বাচ্চার কগনিশন কিরকম আছে। তো সেটা মানে কগনিশন, সেটা হয়তো আবার সাইকোলজি অ্যাসেস করতে যে বাচ্চার কগনিশনের জায়গাটা আমরা কোথায় পাচ্ছি। কারণ সাপোজ একটা বাচ্চার সমস্যা আছে, মানে ও কথা বলতে হয়তো নন ভার্বাল অটিস্টিক একটা কিডস, কিন্তু তার সঙ্গে ওর কমিউনিকেশনও খুব খারাপ। তো আমি কখনোই তাকে যেটা কগনিশন অনেক বেশি দরকার হয়। তো দেখ, কমিউনিকেশনের জায়গাটা, স্পিচের জায়গাটা কি প্রবলেম হচ্ছে, মানে কনভার্সেশনের সম্ভাবনা হয়তো কম। সেকেন্ড হচ্ছে কগনিশনের জায়গাটা, কগনিশনের কম আছে, তাহলে আমরা সেই মোড অফ কমিউনিকেশন চুজ করবো। সেক্ষেত্রে হতে পারে আমরা শুধুমাত্র পিকচার চুজ করলাম। কমিউনিকেশন বোর্ড, মানে কমিউনিকেশন বোর্ডে অনেকগুলো পিকচার্স হয়, এই কমিউনিকেট মানে এই মানে আমরা কমিউনিকেশনের সমস্যা থাকে, কিন্তু তার পারবো না, কিন্তু আমরা যত রিপিটেটিভ কাজ করবো, তত বাচ্চার স্কিলস বাড়বে। আমরা সেভাবে স্কিলস বাড়বে, কিন্তু যদি দেখি যে কোনো বাচ্চা খুব সুন্দর করছে, তাহলে কি করবো, অল্টারনেটিভ কমিউনিকেশন বলতে ঠিক একটা অল্টারনেটিভ পিকচার এক্সচেঞ্জ কি থেকে আমরা কিন্তু নর্মালি একজনের সঙ্গে কথা বলি, সেম জিনিস বা পিকচার সিস্টেমের মধ্যে করতে পারি। তো সেটা অ্যালবাম মানে প্রথমে ইনিশিয়ালি ছোট ছোট ছবি দিয়ে করা, করতে পারছি, করতে আমরা টেক্সট অ্যালবাম করতে পারি, অ্যালবাম সুন্দরভাবে ইউজ করতে পারি। তো তখন করতে পারি, ঠিক আমরা সেক্ষেত্রে আরো মানে
বা অ্যান্ড্রয়েড ফোন, আইফোন বা এরকম ইনস্ট্রুমেন্ট ইউজ করে আমরা কিন্তু কমিউনিকেট করতে পারি। এছাড়াও খুব সুন্দর, কিন্তু তাকে কিভাবে স্টেপ বাই সেটা যদি একটু বোঝানো যায় তাহলে কিন্তু একটা বাচ্চা খুব সুন্দর করতে পারে। মানে একটা বাচ্চা কথাই বলবে, একজন আরেকজনের সাথে কথা বললেই কমিউনিকেশন, সেই আচ্ছা শোনা যাচ্ছে কি একটু বোধহয় লাইন, স্যার লাইনে বোধহয় একটু সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে? এখন তো আবার ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে, বলুন। অনেক সময় কি না স্যার অসুবিধা, স্যার ঠিক আছে আপনি আলোচনাটা এখানে কনক্লুড করুন তাহলে, কেন কি বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা চন্দন স্যার আমার মনে হয় আর কোশ্চেন না নেওয়াই ভালো, কারণ আমার গ্রুপেও আরো কোশ্চেন আসতেই থাকছে, এখানেও কোশ্চেন আসতেই থাকছে। তো আমার মনে হয় আজকের ডিসকাশনটা এখানে শেষ করার আগে যে ওয়েটিং রুমে বোধহয় আমি আবার ম্যাডামের নামটা সঠিক উচ্চারণ ভুলে গেছি, ম্যামকে একটু যারা এখানে রয়েছেন তারা, হ্যাঁ সুশ্রী স্মিতা ম্যাডাম, সুশ্রী স্মিতা, আগে যারা রয়েছেন তারা একটুখানি সবাই একটু প্যারেন্টদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে এক লাইনে একটা কিছু সাজেশন দিয়ে নিন, কারণ সবাইকে তো একসাথে অ্যাড করা যাবে না। তারপর আমি ওই ম্যামকেও ডেকে নিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। অর্চিতা দি যদি কিছু বলেন, অর্চিতা ম্যাম, অর্চিতা ম্যামের এই সিচুয়েশনে সবাইকে বলবো, জানি এই খুব এখন এই মুহূর্তে থেরাপি সবকিছু মানে একটা রানিং ফেজে চলছে না কোথাও, তাই জন্য যেখানে যতটুকু ওয়েবিনার আপনারা অ্যাটেন্ড করতে পারবেন করুন, সেখান থেকে আপনার নলেজ গেইন করুন, কিন্তু ইমপ্লিমেন্ট করার আগে অবশ্যই কোনো থেরাপিস্টের সাথে কনসাল্ট করে করুন, নিজের থেকে নয়। হ্যাঁ, তাতে হিতে বিপরীত হতে পারে, হয়তো অশান্ত বাচ্চা আরো বেশি মানে দুর্বিষহ হয়ে উঠতে পারে তাদেরকে ট্যাকেল করা। তাই জন্য সমস্ত কিছু ব্যাপারে সে যে অ্যাসপেক্ট বা যে ফিল্ডেই করুন আপনি, নট অনলি স্পিচ, নট অনলি স্পেশাল এডুকেশন, সমস্ত দিক থেকে আপনারা সেই রিগার্ডিং প্রফেশনালিস্টদের সাথে আলোচনা করে বাচ্চাদের সাথে কাজ করুন। আর পেরেন্টসদের থেকে ভালো থেরাপিস্ট কেউ হতে পারে না, যদি তারা বাধ্য হন, ওবিডিয়েন্ট হন এবং ট্রু প্রফেশনালদের সাথে কমপ্লাই করে চলে, তাহলে তাদের থেকে ভালো থেরাপিস্ট কেউ হতে পারে না। তাই মা বাবারা যে কাজটা করবেন সেটা মনে হয় ঈশিতা যেটা একটু অনেকক্ষণ আগে বলেছে যে আমরা গাইডই করব, এটা ঠিক, আমরা সেই হাতে টর্চ বা হারিকেন নিয়ে রাস্তা দেখাবো, পেছনে পেছনে বাবা মাকে আসতে হবে। অতএব আমরা সেই আলোর পথপ্রদর্শক, আলো ধরার মানে কাজ করব, পথপ্রদর্শক হচ্ছেন আপনারা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাচ্চাদের নিয়ে ভালো করে কাজ করুন। থ্যাংক ইউ সো মাচ। সুমিত্রাকে আলাদা করে থ্যাংক ইউ, এত সুন্দর একটা সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। চন্দন, ঈশিতা, পৌলমী, সাইদুল, প্রীতি, সুশ্রী স্মিতা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, বাই। পৌলমী ম্যাম একটু বলুন কিছু। এখন এই প্যান্ডেমিকের একটা সিচুয়েশন, সবাই জানি থেরাপি বন্ধ, বাট তাও যারা যারা অনলাইনে কন্টিনিউ করছেন করুন, একজন থেরাপিস্টের কাছে চেষ্টা করুন টিপস নিতে, কারণ ওভারল্যাপ করে গেলে বাচ্চার আখেরে ক্ষতি, আপনার কিছু তো নয়, কাজে কোনো থেরাপিস্টেরও কিছু নয়, আমাদের টিপস দিতেও কিছু অসুবিধা নেই, কিন্তু যার থেকে নিচ্ছেন তার থেকে কন্টিনিউ করুন। ওই যেটা একটু আগে কথা হচ্ছিল, একটু বিশ্বাস রাখুন, একটু বিশ্বাস রেখে কিছুদিন কাজটা কন্টিনিউ করুন। প্ল্যানের উপরে কিছুদিন কাজ না হলে এফেক্টিভিটিটা বোঝা সম্ভব না। আর একটা কথা সব পেরেন্টদের বলতে চাই, নর্মাল বলে কিছু হয় না, নর্মালটা একটা খুব রিলেটিভ ওয়ার্ড। আমার বাচ্চা কি নর্মাল হয়ে যাবে? নর্মাল বলে কখনো কিছু হয় না, নর্মাল একটা খুব রিলেটিভ টার্ম। আমার জন্য যেটা নর্মাল সেটা আপনার জন্য নর্মাল নাও হতে পারে। আমার কাছে রাত্রেবেলা 3টের সময় বসে সিনেমা দেখাটা নর্মাল, সেটা আপনার কাছে অ্যাবনর্মাল হতে পারে। কাজেই নর্মাল বলে কিচ্ছু হয় না। এই প্রশ্নটা কোনোদিন কাউকে করবেন না, আমার বাচ্চা কি একটা নর্মাল লাইফ লিড করতে পারবে? নর্মালটা খুব রিলেটিভ একটা প্রশ্ন, নর্মাল একদম জিজ্ঞাসাই করবেন না। কতটা এফেক্টিভলি থেরাপিটা করতে পারছেন, ইন্টারভেনশনটা কতটা এফেক্টিভলি করতে পারছেন, শুধু সেটার উপরে জোরটা দিন। আর সবাইকে এখানে অসংখ্য ধন্যবাদ, আর চন্দন দাকে বিশেষত ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমাদেরকে এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হওয়ার জন্য।
এত ভালো পেরেন্ট ছিল আমাদের Thank you, সাথে, এত thank you. ভালো একজন হোস্ট ছিলেন। থ্যাংক ইউ এভরিবডি। ঠিক, চন্দন তুমি না থাকলে হয়তো এটা হতো না। এক্স্যাক্টলি, তাই Thank তুমি you very এরকম much. আরো কিছু করো, আমরা আছি। হ্যাঁ, না, একদম। আমরা চাই যাতে অন্তত একবার করে যদি এরকম স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস এর উপর যদি একটা ওয়েবিনার করা যায়, তাহলে হয়তো আমরাও কিছুটা নলেজ শেয়ার করে অ্যাওয়ারনেস বাড়াতে খুব হেল্প করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমি অফ হচ্ছি। হ্যাঁ, বাই বাই। ঈশিতা ম্যাম, আপনি প্লিজ কিছু বলুন। অডিওটা ঈশিতা, অডিওটা। সরি, হ্যাঁ সরি, আমি বুঝতে পারি। তো আমি টেক হোম মেসেজ যেটা পেলাম, আমি অন্তত এখানে যেটা পেলাম, একটা হচ্ছে প্রপার অ্যাসেসমেন্ট। থেরাপি থেকেও কি ইন্টারভেনশন করা যায়, কি টিপস, জেনারেল অ্যাক্টিভিটিস, তার থেকেও বেশি প্রপার অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে লকডাউন ফেজে আমরা টাইমটা নষ্ট করব না, অনলাইন গাইডলাইন্স, অনলাইন থেরাপি। আর বিলিভ মি, রিসার্চ বলছে, যেরকম বলছিলাম গুগল স্কলার রিসার্চ বলছে, কিন্তু অনলাইন থেরাপিউটিক এফিকেসি লাইভ থেরাপির এফিকেসির মতনই সমান। কারণ প্যারেন্টসরা বাচ্চার সাথে ভালো কাজ করছে অনলাইনে। যেটা আমার অভিজ্ঞতা, যে অনলাইনে বাচ্চাদেরকে নিয়ে বসছে একদম নিজের জায়গা, কমফোর্ট জোনে, এবং তারা কাজ করতে পারছে। প্যারেন্টস পুরো জিনিসটা ঠান্ডা মাথায় নোট করে নিচ্ছে, এবং সেটা বাড়িতে যখন করাচ্ছে এটা রিয়েলি এফেক্টিভ। তো এটাই আর কি। আর থ্যাংক ইউ সুমিত্রা দিকে, সিরিয়াসলি, মানে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, আর উদ্যোগটা নেওয়ার জন্য চন্দন স্যারকে ভীষণ থ্যাংক ইউ আর কি, আর সবাইকেই আর কি। সবার থেকে অনেক কিছু আবার নতুন করে শিখলাম। থ্যাংক ইউ। আর কাউকে লিভ করতে হবে না, কারণ এ কজন থাকা যায়। শাহিদুল স্যারও একবার একটু আমাদের জন্য বেস্ট উইশেস মেসেজ বা যাই বলুন একটু দিয়ে দিন, আমরা একসাথে সবাইকে টাটা করব। সুমিতা ম্যাডাম, থ্যাংক ইউ, এটা খুব সুন্দর করে অর্গানাইজ করার জন্য, এবং সবাইকেই আমার তরফ থেকে অভিনন্দন। এবং চন্দন এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে। তো আমরা যদি এইভাবে আরো ছোট ছোট টপিক করে আরো আগামী দিনে করতে পারি, আমার মনে হয় আরো বেশি হেল্পফুল হবে সবার জন্য। আরেকটা সবার জন্য বলবো যে এখন আমরা খুব একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু কোনোটাই আমরা খারাপ মনে করলে খারাপ। কারণ আমরা যত প্রেশারের মধ্যে থাকবো, তত কিন্তু আমাদের ওয়ে আউটও বেরিয়ে যাবে। যেমন কার্বনকে খুব বেশি প্রেশার দিলে কিন্তু কার্বন থেকে আমরা ডায়মন্ড পেতে পারি। তো একই রকম ভাবে যে আমরা যখন এই সমস্যার মধ্যে যাচ্ছি, সমস্যার মধ্যে দিয়ে আমরা কিভাবে আমাদের বাচ্চাদের আরো ভালো করতে পারি, সেই জিনিসগুলো নিয়ে যদি আমরা ভাবি, তাহলে দেখবো যে আমরা ডেফিনেটলি ভালোই কিছু পাবো, এবং সেটা আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ অল। খুব সুন্দর কথা বললেন, অনেক ধন্যবাদ। একদমই তাই, অনেক কিছু। আচ্ছা, এই উপলক্ষে আমিও একটা, যেটা ঈশিতা ম্যামকে ফলো করে বলছি, আমি এই লকডাউন পিরিয়ডে প্রচুর গুগলে ফ্রি কোর্স করেছি, আর সেটা অ্যাপ্লাই করারও চেষ্টা করছি। মানে ছেলের যা খামতি ছিল সেটাকে একটু একটু নিজে যতটা পারি ওগুলো করে, বা অনলাইন থেরাপিউটিক সেশন নিয়ে মেকআপ করার চেষ্টা করছি। তো হ্যাঁ, পসিবল, যে কোনো কিছু ইম্পসিবল নয়, অনলাইন সেশনে অনেক কিছু করা যায়। তো এবার চন্দন স্যার একটুখানি আমাদের সবার জন্য একটা সুন্দর গুড নাইট মেসেজ দিয়ে দিন। আচ্ছা, নমস্কার এবং ধন্যবাদ সবাইকে। মানে আমি এই উদ্যোগটা নিয়েছিলাম, আর আপনাদের সবাইকে যদি পাশে না পেতাম হতো না, বিশেষত সুমিত্রা দি আপনাকে, আপনি এত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন প্রথম দিন থেকে। এই সফটওয়্যার তো আমরা কিছু জানি না, স্টিমওয়্যার, মানে আমাদের এরকম ভাবে হতেও না যদি আপনি না থাকতেন। আর এই হয়তো লাইভ প্রোগ্রামটা পড়তো না, এই নিয়ে আমরা অনেক চিন্তায় ছিলাম যে আদৌ এটা আমরা করতে পারবো কিনা, টেকনিক্যাল ইস্যু, কিন্তু আপনি এত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন, সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ। আর থ্যাংক ইউ শহীদুল দা, অর্চিতা ম্যাডাম, ঠিক আছে, ঈশিতা, পৌলবী, সুশ্রী, প্রীতি, সবাইকে আমার তরফ থেকে। মানে আমরা এতটা সময় নিজেদের ইনভেস্ট করে সত্যি মানে নিজেদেরও নলেজ বাড়ালাম, এবং প্যারেন্টসদেরও অ্যাওয়ারনেস হতে খানিকটা হয়তো সাহায্য করবে। এবং আমার মনে হয় আমরা যদি এই প্রোগ্রামগুলো একটু রেগুলার বেসিকে করতে থাকি, মানে এখানে যদি আমরা থেমে না যাই, মাসে একবার হলো, পরের মাসে আরেকবার হলো, এরকম ভাবে বিভিন্ন টপিকের উপরে, ঠিক আছে, তাহলে মনে হয় যে আমাদের ভিতরে। শেষ করার আগে হ্যাঁ বল।
স্যার শেষ করার আগে একটু জাস্ট আপনার টেলি রিহ্যাবিলিটেশনে ইন্ডিভিজুয়াল অনলাইন থেরাপিতে আপনার এক্সপিরিয়েন্সটা একটু জাস্ট 2 মিনিটে একটু যোগ করে দিন ওটা আর তো কি আমি আপনি যদি আমি 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 প্রতিদিনই 6-7 জন বাচ্চা অনলাইনে থেরাপি দিচ্ছি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, দীর্ঘ 2-3 মাস থেকে। আমি প্রথম যেটা আমার খুব মানে সমস্যা হচ্ছিল যে আমি এটা ভাবছিলাম যে অনলাইন কতটা এফেক্টিভ নেবে, এফেক্টিভ হবে কি হবে না, বাচ্চা ক্যামেরার সামনে বসবে কিনা, প্যারেন্টসদেরও ডাউট ছিল যে হ্যাঁ বাচ্চা কতটা কোঅপারেট করবে, এই করবে না করবে। কিন্তু আমি যদি আমার যারা প্যারেন্টস রয়েছে তারা দেখছেন, এবং আমি মানে আমার কিছু কিছু বাচ্চা যারা জাস্ট অনলাইনেই অ্যাসেসমেন্ট হয়ে অনলাইনেই থেরাপি হয়েছে, তারা কথা বলতে শুরু করেছে অনলাইনে। এবং এরকমও বাচ্চা যারা অফলাইনে করেছিল এবং অনলাইন সেশন এখন নিচ্ছে, আফটার অনলাইন সেশন কিন্তু যাই হোক সাউন্ড বলছে, আইডেন্টিফিকেশন হচ্ছে, মানে দেয়ার ইজ পজিটিভ আউটকাম। মানে এরকম নেই যে থেমে যায়নি। মানে আমরাও একটা টিচার, আমরাও এই অনলাইনে নতুন, বাচ্চারাও নতুন, আর এই মাধ্যমটা ছাড়া এখন অন্য কোনো মাধ্যমও নেই যে আমরা এইভাবে কাজ না করে অন্য আর একটা মাধ্যমে তৈরি করতে পারবো। আর আমার পার্সোনাল এক্সপেরিমেন্ট মানে যত দিন যাচ্ছে তত আমি দেখি মানে যত বাচ্চারা এই অনলাইনের সঙ্গে নিতে পারছে, তত কিন্তু জিনিস হয়তো প্রথম দুটো সেশন অত ভালো কাজ করছে না, কিন্তু 3 নম্বরের সেশনে গিয়ে কিন্তু ভালো রেসপন্স করতে শুরু করলো, মোবাইল ফোনটার দিকে তাকাচ্ছে। আর আরেকটা জিনিস খুব ভালো লাগছে এখানে, আমি মানে এটা মানে ব্লেসিং হয়ে গেছে লকডাউনটা, মা বাবা অনেক সময় একসাথে বসছে ক্যামেরার সামনে। এইটা আমি চাইছিলাম আপনার কাছ থেকে, কিন্তু অফলাইনে হচ্ছে। এক্স্যাক্টলি এটা আমার এক্সপেরিয়েন্স। অনলাইনে ইন্ডিভিজুয়াল থেরাপিতে পুরো প্যারেন্টস এর পার্টিসিপেশনটা হয়তো অনেক মা প্যারেন্টসরা সুমিত্রাদির মতন অ্যাওয়ার, অনেক আমি সবাই নয়, তারা কিন্তু অনলাইনে আমরা পাচ্ছি, এইটা একটা পজিটিভ দিক আর কি। তো মানে যে সকল মানে বাবারা অফিসের কাজে ব্যস্ত থাকতেন, তারা দেখছে তাদের বাচ্চারা কিভাবে থেরাপি চলছে মায়ের সঙ্গে, তখন তাদের মনের ইচ্ছাটা আরো বাড়ছে, আচ্ছা আচ্ছা এরকম কাজ হচ্ছে, আমিও মায়ের সঙ্গে পার্টিসিপেট করব। এটা একটা সাইন অফ ব্লেসিং বলতে পারেন এই সময়ে। কিন্তু এইটা কিন্তু অনেকটা কিন্তু হেল্প করতে, মডুলেট করবে। আসলে খারাপ সময়ের ভিতর থেকে অনেক সময় ভালো জিনিসগুলোকে না হাইলাইট করতে হয়, তাহলে হয়তো আমরা জীবনে কিছু খুঁজে পাবো। খারাপগুলোই এখন যদি বলতে থাকি অনেক কিছু। হ্যাঁ, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি ভালো জিনিস আসছে সেইগুলোর উপরে আলোকপাত করা। কারণ বাজে জিনিস বলতে শুরু করলে তো এই মুহূর্তে হাজারো বাজে জিনিস আসবে। করোনা এই নিয়ে তো চলতেই থাকবে, এর তো কোনো শেষ নেই, এবং কবে কি শেষ হবে কেউ জানি না। কিন্তু এর মধ্যে থেকেও বাচ্চাগুলোর যাতে প্রোগ্রেস থেমে না থাকে, আমি বলবো প্রকৃত প্রফেশনালের কাছে আপনারা থেরাপি যা পাচ্ছেন সেটাকে কন্টিনিউ করুন, গাইড করুন, ফেলে রাখবেন না, ঠিক আছে? আর যে যতটুকুনি সম্ভব, এরকম নয় যে এটা অনলাইনে থেরাপি মানে আমরা একটা বিশ্বাস রাখতে হবে যে হয়তো প্রথম দুটো সেশন বা একটা সেশন সে নর্মাল সেশনও, সামনাসামনি সেশনও তাই হয়, কিন্তু একদম প্রথম সেশনে গিয়ে বাচ্চা কোঅপারেট করবে, হয় না। সেকেন্ড সেশন সাকসেসফুল হতে গেলে 4-5টা সেশনে অনেক সময় থাকে, অনেক সময় আমাদের টাইম আউট করাতে হয়, অনেক কিছু এখানে ম্যাটার করে, ইন্ডিভিজুয়ালি ওয়াইজ ডিপেন্ড করে। আর অনেক ক্ষেত্রে বাচ্চারাও অনেক সময় মোবাইল ফোনটা খুব পছন্দ করে, তাই মোবাইল ফোন দিয়ে যখন এটাকে করানো হয় অনেক ক্ষেত্রে এটা বাচ্চাদের কাছে মোর মানে কিন্তু ইন্টারেস্টিং এর জায়গা হয়ে যাচ্ছে। মানে যদি ঠিকভাবে এটাকে আমরা পরিচালনা করতে পারি, এই অনলাইন থেরাপিটার ভিতর দিয়েও কিন্তু আমরা স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিটাকে শেখানো যায়। আমার তো এটা পারছে না, মানে আমার এবং আমার প্যারেন্টস এর ভিউ সবাই মিলেমিশে আমি এটা বললাম আর কি। খুব ভালো লাগলো আজকে ডিসকাশন। আশা রাখবো যেটা স্যার বললেন, আপনারা সবাই বললেন যে এরকম আমরা কন্টিনিউ রাখবো এটাকে, যাতে একদিনেই শেষ হয়ে যাবে সেটা না, আরো নতুন নতুন কথা, আরো নতুন জিনিস উঠে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই লকডাউন আস্তে আস্তে উঠে যাচ্ছে মানে সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়বেন না, একটু নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করুন। ঠিক আছে, টাটা তাহলে। নমস্কার সবাইকে। হ্যাঁ, টাটা।